আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা অভিমত সপ্তাহের ৫ দিন আপনাদের জন্য পরিবেশন করছি সোম এবং মঙ্গল এবং বুধবার রাত 10:30 টায়, বৃহস্পতি এবং শুক্রবার বিকেল ৫ টায়। আমরা এই ৫ দিন টানা এই অনুষ্ঠান পরিচালনা করছি সপ্তাহে এবং প্রতিদিনই নতুন, নতুন তথ্য, নতুন, নতুন ঘটনার অবতারণা ঘটছে বাংলাদেশ। এবং তার ভিত্তিতে আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি আমাদের অতিথিদেরকে নিয়ে আসতে, তাদের কাছ থেকে তাদের অভিমত জানতে, পর্যবেক্ষণ জানতে। একই সাথে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আপনারাও যথারীতি এই অনুষ্ঠানের অংশ হবেন এবং প্রত্যাশা করছি বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা আপনাদের কাছ থেকে শুনবো। যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এসছেন গত কয়েকদিনে আ এই সামারের ছুটির পর, স্কুল ছুটির পর, আপনাদের কাছ থেকেও জানতে চাইবো কেমন বাংলাদেশ দেখে আসলেন, কেমন পরিবর্তন দেখলেন? এই পরিবর্তন কি সুদিনের পূর্বাভাস নাকি অরাজকতার প্রতিধ্বনি? আমাদের সাথে ৪ জন অতিথি আছেন। দেখি ১ম এই তাদের সাথে স্টুডিওতে যারা আছেন তাদের সাথে পরিচয় এবং আমাদের সাথে ভার্চুয়ালি ২ জন অতিথি আছে। আমার হাতের ডানে আছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, জেনারেল সেক্রেটারি আইনজীবী ফোরাম ইউকে। জনাব লিটন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। এবং হাতের বামে আছেন জনাব সাজ্জাদুর রহমান ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য জাতীয় পার্টি। জনাব সাজ্জাদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ আপনাকেও। ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, স্পোকস পারসন ফর জামাত ইন দি ইউকে অ্যান্ড ইউরোপ। জনাব মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন অনেকদিন পরে। আসসালামু আলাইকুম, আপনাকে এবং আমাদের প্যানেলিস্ট দর্শক শ্রোতা সকলকে অনেক অনেক ধন্যবাদ। Yes, right. It is my pleasure joining you after a very long time. আপনার মুখের হাসি, স্মিত হাসি, অনেক কিছুর প্রতিধ্বনি এবং কেন এই হাসি এত চওড়া সেটি আমরা আপনাকে অনেকদিন পর দেখি এবং চ্যানেলসকে দেখি। ধন্যবাদ। আমরা জানবো, তাও জানবো এর বাইরে কোনো ঘটনা হয়েছে কিনা জানবো আপনার কাছ থেকে। এবং ভার্চুয়ালি যোগ দিয়েছেন জনাব এম.এ. লিংকন মোল্লা, মেম্বার্স সেক্রেটারি অল ইউরোপিয়ান আওয়ামী লীগ কোঅর্ডিনেটিং কমিটি। জনাব মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেনমার্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ফারহান ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকে যারা আলোচক সবাইকে শুভেচ্ছা, যারা দেখবেন প্রোগ্রামটি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করি। আমরা দেখলাম রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা জনাব মাসুদকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে এবং যিনি আগে থেকেই ২০১৪ সালে অভিযোগ আছে যে জামাত শিবির কর্তৃক হামলার শিকার হয়ে তিনি তার এক পা হারিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকালকে তিনি সেই অসুস্থ অবস্থায় তিনি চাকরি করতেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং গতকালকে তার নবজাতক সন্তানের জন্য ঔষধ কেনার সময় তাকে দুষ্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে। আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ একটি আহ্বান জানিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের যিনি মৃত্যুবরণ করেছেন জনাব মাসুদ, তার স্ত্রীর ব্যাংক ডিটেলস দেয়া আছে যাতে করে আওয়ামী লীগের সদস্যরা কিংবা সমর্থকরা তার স্ত্রীকে সহযোগিতা করেন। বাংলাদেশ থেকে বিগত ১৫ বছরে সরকারি বেসরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক সংস্থা বলেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন আওয়ামী লীগের সংসদ মন্ত্রী, প্রভাবশালী ব্যবসায়ীরা। এখন রাজনৈতিক এই গন্ডগোলের সময়, এই অরাজকতার সময় আপনাদের দলের একজন কর্মী নৃশংসভাবে নিহত হয়েছেন আর তার জন্য আপনারা সহযোগিতা চাচ্ছেন জনগণের কাছে। সেই সমস্ত নেতারা কোথায় যারা কোটি কোটি টাকা কামিয়েছেন, পাচার করেছেন, লুট করেছেন? ধন্যবাদ ফারহান ভাই আপনাকে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। যেই ছেলেটিকে হত্যা করা হয়েছে তিনি কিন্তু সর্বশেষ বলেছিলেন আমাকে একটু পানি দাও, পাষাণ্ডরা সেই পানিটাও দেয়নি। আমি ওই প্রসঙ্গে একটু পরে আসছি। আজকের বাংলাদেশ, যেই বাংলাদেশ ১৯৭১ সনের ৩০ লক্ষ শহীদ এবং ৪ লক্ষ মা বোনের সম্ভ্রম এবং অসংখ্য মানুষের নির্যাতনের মধ্যে দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল, সেই দেশটিকে আমরা আজকে হারিয়ে ফেলেছি। সেই দেশটি যারা ওই সময়তে আমাদের এই বাংলাদেশটাকে চায়নি, তারা আবার দখল করেছে। এবং আপনি যেই মাসুদের কথা বললেন, আজকে
এরকম আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলি হয়তো মানে এই দখলদার সরকার বা এই সন্ত্রাসী সরকার আজকে পর্যন্ত কাউকে কথা বলতে দিচ্ছে না। হয়তো দুই একটি ঘটনা আমরা জানতে পারি। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৯,০০০-এর মতো আমাদের নেতা কর্মী হত্যা, বিভিন্নভাবে নির্যাতন এবং পঙ্গু করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে কথাটা বলা হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আমাদের বৈধ প্রধানমন্ত্রী, মানবতার ফেরিওয়ালা, মানবতার মা, তাকে যখন এই দেশের সন্ত্রাসী এবং দখলদার বাহিনী, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ৭১-এ পরাজিত শক্তি এই দেশটাকে দখল করে তাকে বাধ্য করেছে এই দেশ ত্যাগ করতে, তখন এমন মানে এমন কিছু ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে যা কোনো পত্রপত্রিকা আসে নাই, যা যেখানে আমাদের ফ্যাসিস্ট বলা হতো, কথা বলা বা বাক স্বাধীনতা ছিল না, এরকম অনেক অভিযোগ করত। আপনারা সকলেই জানতেন যে বিএনপি থেকে আরম্ভ করে বাংলাদেশের সকলে যখন টকশোগুলোতে আসতো বা মিডিয়াতে যেভাবে লিখতো, আজকে বাংলাদেশের মানুষ একটা গুমট অন্ধকারে বসবাস করছে। বাংলাদেশে কোথায় কি হচ্ছে বাংলাদেশের মানুষ কিচ্ছু জানে না। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই মাসুদের ঘটনাটা যখন প্রকাশ্যে চলে আসছে, এটা একটা জাস্ট একটা ছবি। আর যা আছে আজকে ধরেন সংখ্যালঘুদের ঘটনাগুলি যদি দেখেন যে কিভাবে কি করেছে সারা বাংলাদেশ, আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, সংখ্যালঘুদের বিষয়, কিন্তু আজকে স্পেসিফিক্যালি যেহেতু আপনাদের গত এক মাসে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, আওয়ামী লীগের ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে অধিকাংশই দেশ ছাড়া হয়েছেন অথবা লুকিয়ে আছেন, সাধারণ নেতাকর্মীরা ভুক্তভোগী হচ্ছে, এবং সর্বশেষ এই ভুক্তভোগী তালিকার যে দীর্ঘ তালিকা, এই তালিকায় সংযোজন হয়েছে আব্দুল্লাহ আল মাসুদের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সহযোগিতা এতদিন পর আপনারা আপনাদের নেতাকর্মীদের কাছ থেকে, শুভানুধ্যায়ীদের কাছ থেকে, সমর্থকদের কাছ থেকে প্রত্যাশা করছেন। এখনই বলছি, আমি এই উত্তরটা দিচ্ছি। বলুন। সেটা হচ্ছে যে এই যে অভিযোগগুলো করা হচ্ছে, এখন মিডিয়া থেকে আরম্ভ করে মিডিয়ার গলা চেপে যা বলতে বলছে, যা করতে বলছে তাই বলা হচ্ছে। হ্যাঁ, দুর্নীতি যে হয় নাই এই কথা আমি একেবারেই অস্বীকার করব না। দুর্নীতি হয়তো হয়েছে, কিছু থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত কিছু না। যা অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ পর্যন্ত। এক। ২ নাম্বার হচ্ছে যে আমার জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনি দেখছেন যারা দুর্নীতি করছে সেই কাজ কিন্তু শুরু করেছিলেন। সেই কাজটি শুরু করতে গিয়েই কিন্তু এই যে মানে যেই লোকগুলো সারাদিন টকশোতে কথা বলতো, আজকে কিন্তু সেই লোকগুলি দেখবেন এই সন্ত্রাসী বলেন, দুর্নীতিবাজ বলেন, সবাইকে জেলে থেকে মুক্ত করে দিচ্ছে। আমার প্রশ্ন তাও না, আমার প্রশ্ন হচ্ছে না, আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ, না আমি আসছি। সেটা হচ্ছে এই যে চাঁদার যেই সাহায্যের কথাটা বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু এখন স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওখান থেকেও যে আমাদের আওয়ামী লীগের দলীয় ফান্ড তো অনেক পরের বিষয়। বাইরে সিঙ্গাপুরে, দুবাইতে, মালয়েশিয়াতে, ব্রিটেনে, আমেরিকাতে যে আপনাদের নেতারা বিশেষ করে যে লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছেন, সেই পাচারের থেকে একটি অংশের কিয়দাংশ তো দিলে এই যে পরিবার আছে, এই পরিবারের যে শোক কিছুটা হলেও লাঘব হবে। আপনি কি বলতে চাচ্ছেন? আমরা করছি, আমরা যারা বাইরে থাকি, আমরা শুধু এই মাসুদকে না, অনেক লোক যারা আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা বিভিন্নভাবে সহযোগিতা। আপনি তো টাকা পাচার করেননি, আমি আপনার কথা বলছি না। যারা টাকা পাচার করেছেন, যারা দেশ থেকে পালিয়ে গেছেন, যারা দেশের সর্বস্ব লুট করে বিদেশে, তারা এখন পালিয়ে আছেন এবং সেখানে সুখে শান্তিতে বসবাস করছেন। তারা লুট করে পালায়নি, তাদের জীবনের রিস্কের কারণেই তারা পালাতে বাধ্য হয়েছে। আপনার ঘরে যখন ডাকাত আসে, তখন অস্ত্র দিয়ে যখন আপনাকে জিম্মি করে, অর্থাৎ আপনি বলছেন যে আপনার দলের সেই ক্ষমতা আসলে কারণ নেই। এই মাসুদের এখন পর্যন্ত তো আমরা কোনো কর্মকাণ্ডই করতে পারছি না এই মাসুদের পরিবারকে সহযোগিতা করার জন্য। রাষ্ট্রীয় সহযোগিতা সন্ত্রাসী বাহিনী আমাদের কর্মী, সাধারণ কর্মী, যারাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাদেরও পিটাচ্ছে, তাদেরও। আমার প্রশ্ন তা নয়, আপনারা এক মাসুদের পরিবারকে সহযোগিতা করার জন্য অর্থ খুঁজে পাননি সেই সমস্ত লোকদের কাছ থেকে যাদের কারণে দেশের আজকের এই আমরা তাদের কাছে চাইনি। চাচ্ছে আওয়ামী লীগের, এটা আমি দেখছি, ওখানে বলা হচ্ছে যে আপনার জনগণের কাছে চাওয়া হয়নি, ওখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন সহযোগিতা করে। আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। ধন্যবাদ। আমি যাব জনাব মোল্লার কাছে। জনাব মোল্লা, মুগ্ধ
থেকে মাসুদ, প্রেক্ষাপট দুটি, দুই প্রেক্ষাপট কিন্তু পরিণতি এক, এবং পরিণতি হচ্ছে যে নৃশংসতা, নিরপরাধ মানুষকে খুন করার মহোৎসব দেশে এখন চলছে। এই মাসুদকে 2014 সালে অভিযোগ আছে শিবিরের লোকজন তারা তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে আহত করে এবং তার এক পা কেটে ফেলে। এই এক পা হারানো একজন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যিনি একটি মেডিকেল সেন্টারে কাজ করেন, জামাতের জন্য বা বাংলাদেশের জন্য বা যে কারোর জন্য কি এতই হুমকি যে তাকে তিলে তিলে পিটিয়ে তাকে হত্যা করতে হবে, তাও তার সন্তান জন্ম হওয়ার মাত্র 3 থেকে 4 দিনের মাথায়? ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক। যে বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, আমি সেটির নিন্দা জানাই। কিন্তু যেই ন্যারেটিভটি আজকে ছড়ানো হলো, অনেকেই যা বিশ্বাস করছে এটি পুরোপুরি ভিত্তিহীন। জামাত ইসলামীর লোকজন আইন হাতে তুলে নেয় নাই এবং এই ধরনের কাজে জামাত বিশ্বাস করে না। আপনি জানেন জামাত ইসলামী যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে জামাতের উপর এত বছর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তাদের ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। Only the first party in Bangladesh declared amnesty for Awami Leagues for committing injustice to Jamaat, except those who committed crime. এটা নাগরিক চেতনাবোধ, দেশকে ঐক্যবদ্ধ করা, এবং আমরা জামাত ইসলামী যে প্রতিশোধ স্পৃহায় বিশ্বাসী নই এটির প্রমাণের অংশ হিসেবে এই কাজটি করা হয়েছে। যদিও জামাত আমিরের কথাকে ডিস্টোর্ট করে ভিন্ন কাতে অনেকে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। আমি আসি মাসুদের কথায়। 2014 সনে শিবির নাকি ওনার পা কেটে ফেলেছে এই অভিযোগ করা হয়েছে। জনাব ফারহান মাসুদ, তখন আপনার টকশোতে আমি আসতাম। আপনি জানেন যে শিবিরকে কিন্তু বহুত আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং আপনি রিপোর্টে দেখবেন, আপনি দেখতে পারেন এখন পত্রপত্রিকার রিপোর্টে মাসুদের যে পা হারানোর ঘটনাটি এটি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিতরে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিবিরকে মানে বের করে দেওয়া হয়েছে 2011 এর দিকে। অর্থাৎ শিবির was not a dominant force in the Rajshahi campus during then. এবং পত্রপত্রিকাতে আরো রিপোর্ট এসেছে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনাটি ঘটেছে। ধরুন আপনি যদি আমার এই ভাষণটি নাও নেন, আওয়ামী লীগ তো এত বছর ক্ষমতায় ছিল, জামাত ইসলামীর শত শত নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে রাজশাহীতে, কারোর জেল দেওয়া হয়েছে, বহু বছরের জেল দেওয়া হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, আজকে যারা শিবিরের বিরুদ্ধে অভিযোগটি করছে তারা মানে তাদের মানে জাস্টিসের ফেয়ারনেস নিয়ে তো আমাদের প্রশ্ন রয়েছে। তারা কি শিবিরের কোন নেতাকর্মীকে মাসুদের এই পায়ের কাটার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের আমলে আওয়ামী কোর্টে দোষী সাব্যস্ত করেছে? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যারা এই ভুল রিপোর্টটি প্রচার করছে, যা অনেকে বিশ্বাস করছে, আওয়ামী কোর্টেও জামাত শিবিরের কোন নেতাকর্মী এই মাসুদের পা কাটার জন্য দায়ী হয়নি। আজকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের নামে এই অভিযোগটি দেওয়া একেবারেই ভুল, যেখানে জামাতের আমির মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ইনজাস্টিসের ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, মানে রাষ্ট্র এবং জনগণ যদি মামলা না করে অপরাধের ব্যাপারে, সেই ব্যাপারটি ছাড়া জামাত ইসলামী আইন হাতে তুলে না নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, এবং উই আর কমিটেড টু দ্য রুল অফ ল, ডেমোক্রেসি and human rights for everyone, for all citizens of the country, irrespective of their political affiliation. ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি এবার আসবো আমাদের স্টুডিওতে। জনাব আফিন্দি, এই যে মুগ্ধ পানি খেতে পানি বিলিয়ে দিচ্ছে এবং সেই পানি বিলানোর আগেই তিনি শহীদ হন পুলিশের গুলিতে বা দুষ্কৃতিকারীদের গুলিতে। এখনো ভবিষ্যতে হয়তো আমরা সেটি জানবো আসলে কার গুলি মুগ্ধ নিহত হয়েছে। আর মাসুদ পানি খেতে চেয়েছিল, কিন্তু যারা হত্যা করেছিল তারা সেই সুযোগটি দিয়েছে কিনা আমরা এখনো জানি না। এই যে বাংলাদেশে দুটি ভিন্ন পরিস্থিতিতে মাত্র
দেড় মাসের ব্যবধানে দুটি চিত্র আমরা দেখতে পেলাম। মানুষের মধ্যে এই প্রশ্ন তো আসতেই পারে, তাহলে পরিবর্তন করে যাতে কি পেল? ধন্যবাদ আপনাকে। এই মাসুদের এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটি জবাব দিতে হবে। আওয়ামী লীগের যিনি রিপ্রেজেন্ট করছেন উনার বক্তব্যটা আমাকে কিছু বলতেই হবে। উনি বক্তব্যের শুরুতেই বলেছেন স্বাধীনতা বিরোধী যারা ছিল তারাই বাংলাদেশে আবার দখল করেছে। আমি উনার এই কথার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। গত 15 বছর উনারা এই জাতিকে যেভাবে বিভক্ত করে রেখেছিলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির বা আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে তকমা দেওয়া হতো রাজাকার হিসেবে। উনি আজকেও এসে এই একই বক্তব্য দিচ্ছেন এবং জাতিকে আবারও বিভক্ত করার যে পায়তারা, তার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। যারা এই আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, তারা বাংলাদেশের 18 থেকে 25 বছরের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা ছিল। তাদের জন্ম এই স্বাধীনতা যুদ্ধের অনেক পরে। তাহলে কিভাবে উনি বললেন যারা এই স্বাধীনতা অর্জন করেছে বা এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, তাদেরকে বিতাড়িত করে তাদের বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে, তারা যদি 18 থেকে 25 বছরের ভিতরে বয়স হয়ে থাকে, তাহলে উনি কিভাবে বললেন যারা আজকে এই সংগ্রামে বা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা স্বাধীনতা বিরোধী বা তাদের উত্তরসূরি? এই কথাটির তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি বাংলাদেশে আর এই বিভাজন সৃষ্টি করতে চায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য পুরা জাতিকে একত্রিত করে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যয়ে বাংলাদেশ ছাত্র সমাজ, যুব সমাজ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল কাজ করছে একত্রিত হয়ে। আমি মুগ্ধর কথা বলবো, মাসুদের কথাই বলবো। মুগ্ধ যে প্রেক্ষাপটে তার জীবনকে উৎসর্গ করেছে, সেটি ছিল বাংলাদেশ থেকে স্বৈরশাসককে বিতাড়িত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে ছাত্র সমাজ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের অংশ হিসাবে সে সেদিন যারা ছাত্রছাত্রীরা আহত হয়েছিল তাদেরকে পানি লাগবে পানি, সেই স্লোগান নিয়ে পানির বোতল বিতরণ করতেছিল। সেই সময় তার মাথায় এসে একটি গুলি লেগেছিল এবং তার জীবন প্রদীপ নিভে গিয়েছিল। সেই প্রেক্ষাপট আর মাসুদের আজকের যে প্রেক্ষাপট সেটা এক হতে পারে না। আবু বকর মোল্লা ভাই একটু আগেই বলেছেন 14 সালে বাংলাদেশে কোন সরকার প্রতিষ্ঠিত ছিল? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলেই আওয়ামী লীগ ছাড়া তখন সেখানে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। তাদের ছাত্রলীগের আভ্যন্তরীণ কুন্দলে তাদের মারামারির ফসল মাসুদ সেদিন পা হারিয়েছিল। তার বিরুদ্ধে তার এই ফ্যাক্ট ফাইন্ডিং এ আপনারা যদি যান, একজন আইনজীবী হিসাবে বলবো, সেই ঘটনার প্রেক্ষাপটে মাসুদের পরিবার বা মাসুদ বাদী হয়ে কোনো বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করে নাই। আজ পর্যন্ত সেই মামলার রায়ও হয় নাই। কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় নাই, তাদেরকে সাজা দেওয়া হয় নাই। গত 8-9 বছর পরেও, 10 বছর হয়ে গেছে, 14 সাল থেকে 10 বছর বিগত হওয়ার পরেও এককভাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছে। আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কর্মী মাসুদ, তার এই নির্মম যে পরিণতি, তার একটি পা হারিয়ে গেছিল। যদি ছাত্র শিবির বা ছাত্র দলের বা অন্যান্য সংগঠনের কোনো নেতা কর্মী তার এই ইনসিস্টের সাথে জড়িত থাকতো, নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে মামলা হতো, তাদেরকে গ্রেফতার করা হতো, তাদের বিরুদ্ধে রায় হয়ে যেত এতদিনে। কিন্তু কিছুই আমরা দেখতে পাইনি। আজকে যে প্রেক্ষাপটে তার জীবনকে নৃশংসভাবে কেড়ে নেওয়া হয়েছে, আমি বলবো একটি রাজনৈতিক কনসিকুয়েন্স এখানে সাদৃশ্য রয়েছে। আমি বলবো বাংলাদেশের যে তিনি মৃত্যুর আগে বলেছেন যে যতটুকু পানি খেতে চেয়েছিল সেটার পানি খেতে চেয়েছিলেন এবং তাকে কেন পিটানো হয়েছে কিংবা আঘাত করা হয়েছে আমি বলছি তাকে পানি খেতে দেওয়া হয় নাই, সেইটার আসলে সত্যতা বা এভিডেন্স জনসম্মুখে এখনো আসে নাই। এটা রিউমার, হেয়ারসে, আমরা যেটাকে বলি শোনা কথা, সেই শোনা কল্লতার উপর ভিত্তি করে আমরা ওয়ানিয়ারে কোনো কিছুই বলতে পারবো না। আমি মনে করি যে কোনো হত্যাকাণ্ড আমি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক দলের কর্মী হিসেবে তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক, তাদেরকে গ্রেফতার করা হোক। আজকে ওনিয়ারে আমি সেই দাবি জানাচ্ছি। ইঙ্গিত করছেন কিনা যে এখানে আওয়ামী লীগের অন্তর্কন্ট্রোল থাকবে? আমি কোনো কিছু ইঙ্গিত করে বলবো না। ফ্যাক্ট ফাইন্ডিং এর ব্যাপার আছে,
এখানে যে বা যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের কর্তৃপক্ষের কাছে আমি বলবো অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। কোন প্রেক্ষাপটে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা বের করা হোক। সেটা আমার ব্যক্তিগত আজকে আপনার মাধ্যমে জানাতে চাই। যে কোনো হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মাসুদের হত্যাকাণ্ডের পরিণতির জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সেটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব সাজ্জাদুর রহমান ভূঁইয়া। আপনি দেশে ছিলেন? কিছুদিন ছিলাম। আপনি কবে গিয়েছিলেন এবং কবে এসেছেন? আহ, আমি গেলাম আপনি আগস্টের ৫ তারিখের আগে গিয়েছিলেন। আগস্টে পারছি। আগস্টের ৫ তারিখের আগে আমি গিয়েছেন এবং এসেছেন আমি জুনে চলে আসি। জুনে গিয়েছিলেন জুনে গিয়ে আর এসেছেন মানে ৫ জুনের তারিখে এন্ডে চলে আসছি। অগাস্টের এন্ডে। জুনের জুনের এন্ডে। হ্যাঁ, বিগিনিং গেলাম আবার এন্ডে চলে আসছি। অগাস্টে আপনি কোথায় ছিলেন? এখানে ছিলেন? এখানে আচ্ছা, আমি ওকে। অসুস্থ ছিলাম, তবে আমি এখানে। আচ্ছা, এখন আপনি যখন বাংলাদেশে যে এই আন্দোলন যখন চলছে, এই আন্দোলনের সময় আমরা দেখলাম যে আন্দোলনের পরবর্তীতে ৫ তারিখে জাতীয় পার্টিকে ডাকা হলো। তো জাতীয় পার্টি কি এমন একটি দল যে সরকারে আসুক না কেন জাতীয় পার্টি সবসময় সরকারই থাকে? না, ঠিক এরকম না। জাতীয় পার্টি একটা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং আমরা সবসময় বলে আসি আমাদের দলের ভিতরেই, এবং আমাদের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনিও বলতেন, আমরাও সেটা বিশ্বাস করি। জাতীয় পার্টি পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে ওয়েস্টমিনস্টার স্টাইল পার্লামেন্টারি আমরা ফলো করি এবং এটাই আমরা চর্চা করি, বিশ্বাস করি। যার কারণে এবং আমরা আসলে নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি এবং নির্বাচনে সবাই নির্বাচনে আসুক সেটা আমরা চাই। আমাদের দল বিশেষ করে প্রত্যেক দলকে, বিএনপি এবং অন্যান্য দলকেও নির্বাচনে আসার জন্য দেশের উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে গঠনমূলক পজিটিভ মুভ নিয়ে আগাতে হবে। কিন্তু আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি যে অন্যান্য যে দলগুলো বিএনপি বা এবং এই সরকার দলে তার যে অ্যাগ্রেসিভ যে পলিসিগুলো ছিল অন্যান্য দলের প্রতি, এটা নিন্দনীয়। এটা নিয়ে আমরা পার্লামেন্টের ভিতরে আমাদের যারা এমপি ছিলেন তারা সরব ছিলেন, বাইরেও আমরা সরব ছিলাম যারা আমরা এখানে আছি। কারণ আমরা সবাই দেশের উন্নয়ন চাই। আমরা একটা উন্নয়নকামী দল এবং আমাদের সময়ে আমরা যথেষ্ট উন্নয়ন করেছি এবং সবাইকে বলি যে সবাই আমরা দেশের জন্য যাতে উন্নয়ন করতে পারি, মানুষের ভালো করতে পারি, সেই জন্য আমাদের রাজনীতি হওয়া উচিত। যার কারণে আমাদের দলে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের স্ট্রিট ফাইটিং, সন্ত্রাস এগুলা মানে বলতে গেলে নিষিদ্ধ। অনেকবার আমাদের চেয়ারম্যান সাসপেন্ড করেছেন বিভিন্ন জনকে, কারণ ওইসব আমরা বিশ্বাস করি না। রাজাদের দাদা ওয়ে যা বিএনপি এবং জামাত যেটা আমরা বলি, আমাদের টার্মে আমরা বলি যে ওরা লাঠিয়াল গ্রুপ। হ্যাঁ, ওরা মানে রাজনৈতিক ইস্যুগুলো নিয়েই লাঠি নিয়ে রাস্তায় বের হয়। হ্যাঁ, যেমন আওয়ামী লীগ লগ্গে বইটা ওরা বলছে কাছে টাছে নিয়ে, কিন্তু আমরা কোনো কিছু মানে এই ধরনের কোনো ধ্বংসাত্মক কোনো কাজে জাতীয় পার্টি কখনো ছিল না, আগামীতেও থাকবে না। আমরা গঠনতান্ত্রিক রাজনীতি নিয়ে আগাতে চাই, দেশটাকে গড়তে চাই, দেশকে অগ্রগত করতে চাই। এবং এই ইস্যু নিয়েই পার্লামেন্টের ভিতরে আমাদের যারা যতজন এমপি আছেন আপনারা জানেন, আমরা বিভিন্নভাবে আমাদের দলের উপরে, আমাদের চেয়ারম্যানের উপরে অনেকগুলি কেস ছিল। সরকার বিভিন্ন সময় যারা সরকার আসছে আমাদের ইয়ের পরে ওরা আমাদের উপর যথেষ্ট নির্যাতন করেছে, আমাদের রাজনৈতিক নেতাদের জেলে পুড়িয়েছে, অনেক নির্যাতন করে। তারপরেও কিন্তু আমরা পাল্টা কোনো আক্রমণে যাইনি, পাল্টা কোনো প্রতিশোধে যাই নাই। কারণ এই জন্য যাই নাই যে তাহলে তো বিশ্বগুলো আরো বাড়বে, হ্যাঁ আরো বাড়বে। তো এটা করে তো রাজনীতি করা ঠিক না। সবাই চিন্তা করতে হবে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়। হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি হওয়া উচিত। যার কারণে জাতীয় পার্টি বাস্তবিক কোনো ধরনের এই যে দলের যে এই যে একটা সংঘাত, মারামারি, কাটাকাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমাদের ছাত্র দল বিশ্ববিদ্যালয়ে খুবই গণতান্ত্রিক ভূমিকা পালন করে। হ্যাঁ, কোনো ধরনের কোনো ইয়েতে নাই। আজ পর্যন্ত আমাদের সরকার নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের ইনসিডেন্ট আমাদের দলের দ্বারা হয়েছে, আমাদের যাতে হয়েছে কেউ বলতে পারবে না। পত্রপত্রিকায় নজিরও আমরা পাচ্ছি না।
ওকে। বলতে পারবেন। এখন থ্যাংক ইউ। প্রশ্ন হচ্ছে আপনারা তো আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়ে আপনারা বিরোধিতা এবং আওয়ামী লীগের কথার বাইরে আপনারা যাননি। এই যে দেশের আজকের এই যে পরিণতি, যদি সাবেক আওয়ামী লীগ সরকারকে যদি বলা হয় ফাসিস্ট, সেই সরকারের অংশ তো আপনারাও। না, আমি ঠিক আপনার সাথে একমত নই ব্যাপারটা। কারণ পার্লামেন্টের ভিতরে আমাদের দল সরব ছিল। আমাদের এমপিরা সরকারের বিরোধিতা করেছে। যদিও সরকার চেষ্টা করছে যে আমাদেরকে নিয়ে একটা ইয়ে করতে, মানে কনফেডারেশন গভর্নমেন্ট করতে, হ্যাঁ? কিন্তু শেষ পর্যন্ত এটা হয় নাই। যার কারণে হয়তো আপনারা জেনে থাকবেন একসময় আমাদের যে বিরোধী দলীয় নেত্রী ছিলেন বলছেন যে প্রাইম মিনিস্টারকে বলতে হবে যে আমরা কোথায় আছি? এর অর্থ হলো এই যে আমরা আমাদের অবস্থানটাকে পরিষ্কার করতে চাই পার্লামেন্টের ভিতরে অবশ্যই। এবং সরকারের যেসব এরিয়া সরকার মানে খারাপ করতেছে সেগুলোর সমালোচনা পার্লামেন্টের ভিতরে হচ্ছে। কিন্তু আমাদের দল তো মেজরিটি না। যে আমাদের ইয়ে হওয়ার পরেও কিন্তু সরকারের কাজ করে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু আমরা যে সরব ছিলাম না, আমাদের বিরোধিতা করি না এমন কোনো কথা না। কিন্তু সরকার এর মাঝেও সরকারের বিভিন্ন প্রচেষ্টা ছিল আমাদের দমানোর জন্য। হ্যাঁ? এবং আমাদের দলকেও বিভিন্নভাবে হেনস্থা করেছে। এটা অনেকেই ধন্যবাদ আপনাকে। আমি আমি আ আ জনাব মোল্লা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, জনাব আবু বকর মোল্লা। এই যে বিগত সরকারকে বলা হচ্ছে যে স্বৈরাচার, সরকারকে বলা হচ্ছে যে ফাসিস্ট একটি সরকার ছিল এবং বর্তমান ছাত্ররা তারা এই নামেই বিগত সরকারকে ডাকছে। এখন বিগত সরকার যদি ফাসিস্ট হয়, সেই সরকারের সংসদে যারা ছিলেন সরকারি দল কিংবা বিরোধী দল, তারা কি সেই ফাসিজমের অংশ? জনাব ফারহান, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধুমাত্র এই কারণেই তারা ফ্যাসিজমের অংশ নয়। তাদের অপরাধ আরো ভয়াবহ। তারা আওয়ামী লীগের সাথে একই প্রতীকে ইলেকশন করেছে। শুধু কি তাই, তারা তাদের কে কতটা এমপি হবে, এমপি এমপিদের নাম্বার পর্যন্ত ফিক্স করেছে সরকার। অর্থাৎ সরকারি দলে কতজন এমপি থাকবে, তারা কতটা এমপি পাবে। এইভাবে বানরের পিঠা ভাগাভাগি করে তারা ক্ষমতায় গিয়েছে। তারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। They are no less than fascists. They are guilty of fascism as আওয়ামী লীগ is. দেখেন 2014 ইলেকশনটিতে যখন বিএনপি জামাত যেতে চায়নি, সেই ইলেকশনে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন। সুজাতা সিং। হ্যাঁ, ইয়েস। তো সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে বললেন, আপনি যদি ইলেকশনে না যান তাহলে আপনি কি চান বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় যাক? এরশাদ সাহেব কিন্তু জনগণের তখন প্রবল দাবি ছিল যে বাংলাদেশে একটি নিউট্রাল কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে একটি নিরপেক্ষ ইলেকশন হোক। কিন্তু এরশাদ সাহেব সুজাতা সিং এর কথা রাখলেন। এরশাদ সাহেব আওয়ামী লীগকে ক্ষমতা যেতে সহযোগিতা করলেন। ওনারা ক্ষমতার অংশীদার হলেন, সরকারের বিশেষ দূত হলেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করলেন, ফেসিবাদের সুযোগ সুবিধা ভোগ করলেন। তারা তারা নির্দিষ্ট সংখ্যক এমপি পেলেন। 2014 গেল, 2018 গেল, 2024 গেল। 2024 এসে তারা তথাকথিত বিরোধী দল দেখানোর চেষ্টা করেছে, যেহেতু সরকার একটি বিরোধী দল দেখাতে হয়। তাহলে আওয়ামী লীগের এই ক্রাইমে শুধুমাত্র তারা নির্বাচনে অংশগ্রহণ না, তারা একই প্রতীকে ইলেকশন করেছে। তারা বানরের পিঠা ভাগাভাগির অংশ হিসাবে তারা এমপি সিট ভাগাভাগি করেছে। তারা আওয়ামী লীগের ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে। এটা প্রতিষ্ঠিত থাকার জন্য সহযোগিতা করেছে। আওয়ামী লীগের সকল অপরাধ, অপকর্ম, লুটপাটের মানে অংশীদার হচ্ছে এই জাতীয় পার্টি। জাতীয় পার্টি শুড বি লায়াবল ফর দ্য ক্রাইমস committed by আওয়ামী লীগ। ধন্যবাদ brought to justice. জনাব লিংকন মোল্লা, আপনাদেরকে ফাসিস্ট বলা হচ্ছে আওয়ামী লীগকে, এবং এই ফাসিজমের সহযোগী হিসাবে জাতীয় পার্টিকেও দায় দিচ্ছেন জনাব আবু বকর মোল্লা। And rightly আমি দায় দিয়েছি উইথ এভিডেন্স। প্রথমে বলতে চাই যে দেখবেন একটা কথা চালু আছে
যে ফেরেশতা মানে তার জবানবন্দি নেয় এখন শয়তান। মানে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হয়ে গেছে যে বাংলাদেশে যারা এই দেশটা চায় নাই, যারা এই দেশের বিরুদ্ধে ফেরেশতা কাজ কে আর করেছে, শয়তান কে? প্লিজ প্লিজ শয়তান হচ্ছেন বর্তমান যারা আছে তারাই, জামাত বিএনপি সহ সবই শয়তান। যারা স্বাধীনতা বিরোধী তাদেরই শয়তান বলছে। ভাই শুনেন, মানে আওয়ামী লীগ ছাড়া আমি সবার কারো কথা, কথার সময় আর কিন্তু কথা আপনারা বলিনি। ফেরেশতা না। আমরা অবশ্যই ফেরেশতা, অবশ্যই ফেরেশতা। এই দেশ আমরা সৃষ্টি করেছি, আপনারা বিরোধিতা আপনি করেছেন। এই রাতের বেলা আমাকে আপনারা বিরোধিতা আমি সারাদিন করেছেন। পরিশ্রম করেছি, আপনারা অনেক বিরোধিতা আপনার কথা করছেন, আমি এই দেশের ফাঁসি জন্য কি দিয়ে মানতে পারেন আমার না? না, স্ট্রেস একটা- আমি বিলুপ্ত করলাম। না না ধন্যবাদ ঠিক আপনাকে, আছে। আমাকে আসার জন্য আমি না, না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, এই কথাটা এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে যে শয়তানের কাঠগড়া এখন ফেরেশতা, এটা কিন্তু বাংলাদেশের মানে একদম মানুষের মুখে মুখে। এবং কার বাংলাদেশের ভাই? জনগণ আপনাদেরকে জবাব দিয়ে দিয়েছে। না না, জনগণ দেয় নাই, জনগণ সন্ত্রাসীরা দিছে, আপনাদেরকে দিয়েছে। সন্ত্রাসীরা সন্ত্রাস বাংলাদেশের- করেছে, বাংলাদেশের সন্ত্রাস সকল করেছে। জনগণ রাজনৈতিক জনগণ ঐক্যবদ্ধ। আপনাদের সাথে নাই। আওয়ামী লীগ খবর ছাড়া নেন, বাংলাদেশের বাংলাদেশের সকল কোন জনগণ জনগণ, ছাত্র ঐক্যবদ্ধ। জনতা আপনাদের সাথে এখন আর এটি নাই। একটি দ্বিতীয় এখন যারা স্বাধীনতা, আছে, দ্বিতীয় ছাত্র মুক্তিযুদ্ধ, শিবির, ছাত্র দ্বিতীয় শিবির স্বাধীনতা, নতুন করে এবং স্বাধীনতা অর্জন সন্ত্রাসী করেছে জঙ্গিরা আছে, বাংলাদেশের এই পাড়ায় কিন্তু জনগণ। কেউ নাই। আপনাদের এরে মতো ভাই, এই যে আওয়ামী লীগের ভাই, আপনাকে এখন আর আসলে বাংলাদেশের জনগণ- আপনাকে আমি- থামাইতে আমি হয়। অনেক সময় আবার আপনি কথা 1000-এর বলেন, উপরে মেধাবী ছাত্রছাত্রীদের জীবন দিয়ে এই সরকারকে না, না, প্রতিহত না, করেছে। শুনুন, আপনি আপনাদের বারবার কথার বলতেছেন সময় কিন্তু আমি যে কথা এরা বলছি, আমাকে একটু এরা- বলতে দেন। সাহেব, আপনি সীমা এই যে দেখেন, অতিক্রম ফ্যাসিস্ট করবেন না। বিরোধী। দেখেন আরেকজনকে কথা বলতে দেয় না, এটাই হচ্ছে সীমা ফ্যাসিস্ট। অতিক্রম করবেন না। এই যে আপনাদের আপনাদের যে ক্যারেক্টারটা দেখেন, যে ফ্যাসিস্টের ক্যারেক্টারটা কি, আপনি- অর্থাৎ আমাকে কথা বলতে আপনি দিচ্ছেন না। যখন সীমা আমি কিন্তু অতিক্রম আপনাদের করবেন, কথার সময় বন্ধ আপনারা একদম কি চুপ ছিলাম। পরাজিত শক্তি, আপনাদের আপনারা সময় একটা চুপ ছিলাম। শক্তি। আপনারা আপনাদের লজ্জা এই থাকা উচিত। দেশে- এই দেশটা লজ্জা- চান নাই, আপনাদের তো লজ্জা আসলে লজ্জা নাই। দেশ থেকে বের করে 1000-এর উপরে ছাত্রছাত্রী জীবন দিয়েছে। 1000-এর উপরে মেধাবী ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। আপনি এসে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলছেন, দেশ বিরোধী বলছেন। আপনার লজ্জা থাকা উচিত না। জঙ্গিরা দেশটা দখল, সন্ত্রাসীরা এই দেশটা দখল করেছে। আমাকে কথা হাজার হাজার ছেলেমেয়েরা জীবন দিয়েছে। কথা বলি না। আপনি তাদেরকে দেশ বিরোধী বলছেন, করবেন না। রাষ্ট্র বিরোধী বলছেন, রাজাকার বলছেন। আপনার লজ্জা হওয়া উচিত। ফ্যাসিস্টের নমুনা, আপনি যারা পরাজিত আরেকজনের কথা সহ্য করতে আপনি পারে না, ফ্যাসিস্টের যারা প্রতিনিধি, আরেকজনের কথা আপনি সহ্য করতে নম্র পারে না, হয়ে যারা ভদ্র হয়ে কথা বলবেন। অস্ত্র দিয়ে আপনি এখন অস্ত্র দিয়ে অপরাধের যারা কাঠগড়ায়। দেশ দখল করে, লিটন মোল্লা, যারা মানুষ মেরে এই হত্যা করে অপরাধের দেশ দখল কাঠগড়ায়। করে, 18 থেকে যারা 25 বছরের বাচ্চাদেরকে আপনি দেশ বিরোধী বলছেন, স্বাধীনতা বিরোধী বলছেন। আপনার মতো রাজনৈতিক নেতা সংসদে আসা উচিত না। আচ্ছা, না, উচিতই না। আচ্ছা, ধন্যবাদ। ইউ শুড বি ব্যান। আমি জনাব You should be banned. এই সিদ্ধান্ত আমাদেরকে দিতে দিন, এই সিদ্ধান্ত আমাদেরকে দিতে দিন। আমরা আপনারা যদি আবার এই ব্যান্ড রাজনীতিতে আসেন তাহলে তো আরেকটা ঝামেলা, আরেকটা সাক্ষী সময় ক্রিয়েট হয়ে যাবে। জনাব লিঙ্কন মোল্লা, এই যে আপনি বললেন জি। যে দেশদ্রোহী বলেছেন, আপনি বলেছেন রাজাকার বলেছেন, আপনি দুষ্কৃতিকারী স্বাধীনতা বলেছেন, বিরোধী। স্বাধীনতা বিরোধী বলেছেন। আপনি কি এই যে যারা এই 18 থেকে 30, 35, 25 বছরের মধ্যে 14-15 বছরের শিশুরাও নিহত হয়েছে, কিশোররা নিহত হয়েছে, আমরা দেখেছি। আমি আপনি এটার কি- উত্তর দেব। সুন্দর, না, আমার কাছে প্রশ্ন শেষ অবশ্যই হয়নি, জবাব আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শিশু কিশোর রাস্তা দিয়ে হাঁটছিল, শ্রমিকরা রাস্তা দিয়ে হাঁটছিল, নারীরা, আজকে একটি ছবি দেখলাম আমরা, একজন কিশোরী সে রাস্তা পার হচ্ছিল, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। তো আপনি কাদেরকে, এই যে শত শত, এখন পর্যন্ত 800 জনের লিস্ট করা হয়েছে এবং লিস্ট দীর্ঘায়িত হচ্ছে, স্বাধীনতা বিরোধী বলছেন। তো আপনি কাদেরকে বলছেন এরা দেশ বিরোধী, কাদেরকে আপনি বলছেন যে স্বাধীনতা এরা বিরোধী। আমি স্বাধীনতা কথার বিরোধী, উত্তর কাদেরকে দিচ্ছি, আপনি দয়া রাজাকার করে যেন বলছেন? ওনারা আমাকে ডিস্টার্ব না করে। প্রথমত, বলুন। ঠিক এই ঘটনাটা কেমন জানেন, ওই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বলেছিল যে আমি মুক্তিযোদ্ধার মানে নাতি নাতকুরকে দিব না, তাহলে কি ওই রাজাকারের নাতি নাতকুরকে দিবে? এটা কিন্তু মিস মানে ট্রান্সলেট করে বা মানে এইটা তো যে ব্যাখ্যা করে রাজনীতিবিদের এটা তো একটা live footage রে ভাই। যে রাজনীতিবিদের কথা মিস ঠিক আজকে যাদের এই যে এই কথাটা বলতেছেন, আজকের ওই 16 বছরের মানে বাচ্চাদের যাদের একটা তথ্য দিয়ে আনা হয়েছিল রাস্তায়, সেটা হচ্ছে ওই মানে কোটা সংস্কারের ব্যাপারে। ওনারা আজকে কেউ মাঠে নাই, ওনারা সব ঘরে চলে গেছে। ওনারা বলছে সন্ত্রাসের সাথে আমরা নাই। হ্যাঁ, ওনাদের দাবি দাওয়া জননেত্রী শেখ হাসিনা মেনেছে, অদূর পর্যন্ত ওরা ছিল। ওদেরকে আমরা কোনোদিনে রাজাকারও বলি না, দেশ বিরোধী বলি না। দেশ বিরোধী বলি যাদের ওই বাচ্চাগুলোর কাদের উপরে ভর করে এই জামাত শিবির বিএনপি যারা ভর করে এই যে মানে 7.62 মিলিমিটারের যে বুলেট ব্যবহার করেছে, শিশু হত্যা করেছে, যারা
যেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছে যে আমি চাই আপনার জাতিসংঘ লিঙ্কন অ্যামনেস্টি মোল্লা, প্লিজ লিঙ্কন ভাই মোল্লা, আপনি আপনার আপনি লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না? লজ্জা আপনার হওয়া উচিত, কারণ আপনারা আপনি এইভাবে আপনার কথা লজ্জা বলেন। লাগে না? আপনি এই কথা বিরোধী দলের কারো কাছে কি 7.62 মিলিমিটার ইয়ে ছিল, গুলি ছিল? আপনাদের কাছে ছিল, আপনাদের কাছে ছিল, লজ্জা লাগে আপনাদের না? কাছে ছিল। আপনার ওইটাই দিদি লজ্জা ওইটাই সাখাওয়াত টিভিতে এসে সাখাওয়াত কথা সাহেব বলেন। ওইটাই মিন করছে যেগুলি তাদের কাছে কেমনে লেডি ঠিক জামাত আছে, শিবিরের কাছে ছিল। অপেক্ষা করেন, হুম। লিঙ্কন মোল্লা অপেক্ষা করেন। হ্যাঁ, সারা অপেক্ষা পৃথিবী আমরা দেখবে, করব। বিচার এই হবে, দেশের মানুষ অপেক্ষা অপেক্ষা করেন। করবে। আজকে 1 মাস ধরেই আপনি আপনি আমার খবর সাথে নেন টকশোতে বাংলাদেশের আসবেন। অবস্থাটা কি, আমি জনগণ ফারহান দেখেন কি সাহেবকে বলে। জনগণ কি বলে আজকে জনগণ এখনই বলে এই আমি বিচার শুরু হবে, আপনি আমার সাথে টকশো আসবেন। 4 তারিখে 7.62 মিলিমিটারের আপনি গুলি যদি গুলির আমি উপরে যদি জানতাম যে আপনাকে এখানে হত্যা জামাত করা আসবে হয়েছিল। তাহলে তো আমি টকশোতে পুলিশ, আসতাম না। আমি তো র্যাব, জামাতের সাথে কথা তাদের বলি না। মধ্যে লজ্জা থাকা হত্যা উচিত। হয়েছিল। আপনি- শেখ হাসিনা আপনি ডাইরেক্ট আজকে নির্দেশ আমার দিয়েছিলেন। দুঃখ লাগতেছে যে যাক আমি ঢুকে গেছি, আমি যে আমি কোন আমি যে টকশোতেই আপনার থাকতাম সাথে না। বসছি, জামাতের এটা সাথে আমি আপনার কোন ভাগ্য। টকশোতে থাকি না। আপনার মতো ফেসিবাদ পরাজিত শক্তি সন্ত্রাস, জনাব মোল্লা, আমি জঙ্গি, এখানে আমি এত আমি সাথে আমি ভাগ্য হয় আমি না। আমি এখানে শুনেন, আমি এখানে শুনেন, আপনি জনমের তো- ভাগ্য, আপনি আমি তো- আপনার সাথে টকশোতে আপনি বসছি। আপনি আপনার আপনারা 7 হচ্ছেন জনমের জঙ্গি, ভাগ্য। রক কাটা, আপনার সাথে আমি আপনারা টকশোতে জঙ্গি, বসছি। রক কাটা, You সন্ত্রাসী, must not see to বাংলাদেশের me. বিরোধী, You do not have দেশ right. বিরোধী যত কর্মকাণ্ড করেছেন আপনারা করেছেন, আমি দেশের মাটি ফেসিবাদের চেয়েছেন, সাথে বসি না। দেশের মানুষকে লিঙ্কন আপনারা মোল্লা, চান নাই। আপনার জননেত্রী কথাটা শেখ উজ্জ্বল হাসিনা- করেন। আপনি আমার সাথে বসার যোগ্য না। হ্যাঁ, আপনি কথা উজ্জ্বল করেন। আমি 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 কথা আপনি তো আমার সাথে উত্তর বসার যোগ্য। করতেই পারি আমি- না, আপনি কথা বরং উজ্জ্বল করেন। আমার জনাব- খুব লজ্জা লাগতেছে জনাব যে মোল্লা আজকে আপনার এবং সাথে জনাব আমার কথা মোল্লা, হচ্ছে। জনাব আমার লন্ডনের লজ্জা মোল্লা এবং লাগছে যে জনাব আপনার ডেনমার্কের সাথে মোল্লা, জামাতের আপনারা দুই একজনের সাথে মোল্লা, আজকে আমার বসতে হচ্ছে। বাংলা- জনাব মোল্লা দুইজনই আমার কথা শুনেন, আপনারা দয়া করে আমার কথা। এই যে আমরা বলছি একে অন্যকে বলছি যে আমরা, আপনি জনাব লিঙ্কন মোল্লা আপনি বলছেন যে যদি এখানে আপনি জনাব জামাতের মোল্লাকে যদি আপনি দেখতেন যা জানতেন আপনি আসতেন না। তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় কোনো ব্যক্তি নেই এখন। এটি হচ্ছে গিয়ে চূড়ান্ত বাস্তবতা। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সারা দেশ, আমি কথা বলছি, সারা দেশ তিনি চষে বেড়াচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে কিন্তু দেখা যাচ্ছে না। এখন জনাব মোল্লাকে আপনি শুনতে পাচ্ছেন? জনাব লিঙ্কন মোল্লা, জি, 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 জি। কেউ আচ্ছা, কথা বলতে পারে পারে আচ্ছা। না। আর আমার প্রশ্ন হচ্ছে, বাস্তবতা হচ্ছে আপনি জি। যা প্রত্যাশা করছেন তার চেয়ে পুরো বিপরীত বাংলাদেশের হুম। প্রেক্ষাপটে, পুরো বিপরীত। না 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 এবং না এটি বাস্তবতা। আমি আপনি না বললে তো আর নাটা হ্যাঁ না হয়ে না যাবে না সেটা বা হয়তো হ্যাঁটা না আপনি হয়ে যাবে না। আপনি এখন মানে পরিস্থিতির পরিবর্তিতে অনেক কথা আপনি বলবেন, কিন্তু আমি একমত না। আমি ডেইলি খবর রাখি, আমি ঠিক। ডেইলি প্রতিদিন বাংলাদেশের খবর রাখি। বাংলাদেশের আমি এখন আমি আমি খুব বাংলাদেশের সাধারণ খুব- ছাত্রছাত্রীরা আমি খুব আগ্রহ ভরে জানতে চাই, আজকে সিলেটের শ্রমিক লীগের একজন ওয়ার্ড পর্যায়ের একজন নেতা মারা গিয়েছেন এবং সে খুব নিরীহ। আমি যেহেতু সিলেটে, সুতরাং কোনো না কোনো ভাবে আমরা খোঁজ খবর রাখার চেষ্টা করি। নিরীহ একজন কর্মী মারা গিয়েছে। কোন জাতীয় পর্যায়ের নেতা, কোন এমপি, কোন নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই। আর আপনি বলছেন যে আপনি খোঁজ খবর রাখছেন এবং সেখানে আওয়ামী লীগের নেতারা আছেন। আপনার এই কথাটার উত্তর আমি একটু বলি। 25শে মার্চ যখন পাকিস্তানিরা বিহারিরা বাংলাদেশে ঝাঁপাই পড়ছিল, তখন আমরাও এরকম ভয়ে অনেক জায়গায় অনেকে চলে গেছিল। কিন্তু এটা 9টা মাস যেতে দেন, একটু অপেক্ষা করেন না, কে দাঁড়ায় না দাঁড়ায় দেখা যাবে। হ্যাঁ, এই জাতি হারতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধারা কখনো হারতে পারে না। একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে মুক্তিযোদ্ধারা হারতে পারে না। আজকে ফারহান ভাই আপনি যে শোটা করছেন, বাক স্বাধীনতা, আজকে যে দেশটা দখল হয়েছে তার উদাহরণ বঙ্গবন্ধু হচ্ছে, আজকে- বঙ্গবন্ধু পালিয়ে আজকে যাননি। আপনার এখানে আমি কথা বলতে বঙ্গবন্ধু পারছি, পালিয়ে যাননি। কথা বলতে পারছে, বাংলাদেশ কথা এর বলছে, জন্য আজকে আপনার আপনি এখানে যে কথা আজকে বলতে কথা পারি বলতে আমি। পারছেন, চ্যানেল এস কে, ফারহান মাসুদকে আর আমাকে ধন্যবাদ দেন। আপনাকে ধন্যবাদ কি দিব? হ্যাঁ, আপনি হ্যাঁ, এই যে- আমার- এই যে- এই আপনি তো, যে আমার আপনি সাথে আবার বসতে পারলেন। সেই দখলের আপনার কথা বাংলাদেশে বলতেছেন। কথা বলার কোনো আপনি সেই অধিকার নাই। দখলের কথা বলতেছেন, আপনি বাংলাদেশে বাংলাদেশের যখন দখল করছেন আপনারা, ডাকে না, রাষ্ট্রের মুখে আপনাকে সেই কেউ ডাকে কথাগুলো না। বলতেছেন আমি যে আপনি। আপনার সাথে কথা আপনি বলতেছি, ওই আপনি আমাকে জঙ্গিবাদের ধন্যবাদ দেন। আর ফারহান মাসুদকে ধন্যবাদ দেন। আপনাকে আমি তো আজকে আবারও টিভিতে বলি কথা যে বলতে আমি দিছে। যদি জানতাম আপনি আজকে পরাজিত শুনতে আসবেন শক্তি, জামাতের কেউ, পরাজিত আমি তো শক্তি, ঘৃণাভরে প্রেসিডেন্ট প্রত্যাখ্যান পরাজিত। করতাম। আপনি কেউ তো সব ঘৃণাভরে প্রত্যাখ্যান সারা করতাম। দেশবাসী আমি আপনাকে জামাতকে ঘৃণা আজীবন করে। আমি সারা জামাতকে দেশবাসী আজীবন আপনাকে ঘৃণা করে। আমি জামাতকে আজীবন ঘৃণা করি করব। যারা এই দেশ আপনি তো চাই- পরাজিত তাদের তো ফ্যাসিস্ট কথা শক্তি, বলাই উচিত না আপনাকে বাংলাদেশ সবাই নিয়ে। ঘৃণা করে। আপনি তো আপনাদেরকে বাংলাদেশ নিয়ে কথা বলা উচিত না, আপনি সারা পাকিস্তান দেশবাসী নিয়ে কথা খুঁজে বলেন। পারে। আপনি আপনাদেরকে পাকিস্তান দেখে নিয়ে কেউ কথা খুঁজে বলবেন, পায় আপনি না। কেন বাংলাদেশ নিয়ে কথা আপনাদেরকে বলেন? কেউ খুঁজে পায় না আপনি বাংলাদেশে। কেন বাংলাদেশ নিয়ে ফারহান কথা বলেন? মাসুদ আপনি তো আজকে সেই রাইট আপনাকে নাই। সম্মানিত করেছেন টিভিতে আপনি তো এনে। সেই রাইট ধন্যবাদ নাই। ফারহান মাসুদকে। আপনি ধন্যবাদ। পাকিস্তান নিয়ে আমরা কথা যাব বলেন। ছোট্ট একটি বিরতি থেকে এসে আবারও আমরা এই আলোচনায় যোগ দিব এবং তখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো রাষ্ট্র সংস্কার না নির্বাচন,
আসলে কোনটি আগে, এবং যারা আজকের এই সরকারে পরিণত করেছেন সেই ছাত্র নেতারা কেন ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন কথা বলছেন, এবং কেন বিএনপি নির্বাচনের জন্য তারা ও উদগ্রীব হয়ে আছে, এবং তারা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। এবং আমরা কথা বলব, বাংলাদেশে গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে মাজার ভাঙার হিড়িক পড়েছে। মাজার ভাঙার দায়িত্ব আসলে কার? কথা বলবো, যাচ্ছে ছোট একটি বিরতিতে, সঙ্গে থাকবেন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে অনেক কলার অপেক্ষা করছেন। আমরা আপনাদের কল নিব। তবে তার আগে রাষ্ট্র সংস্কার না নির্বাচন। আমি আফিন্দি, জনাব ব্যারিস্টার আফিন্দি, আপনাকে দিয়ে শুরু। আমরা দেখছি যে সমন্বয়করা যারা হুম। এই সরকারকে আজকে সরকারে পরিণত করার জন্য যাদের মূল ক্রেডিট বলা যায় কিংবা মূল ভূমিকা পালন করেছেন সারা দেশের সাথে, তারা বলছেন যে আজকে জনাব হাসনাত আব্দুল্লাহ একজন সমন্বয়ক, যিনি মাঠের রাজনীতিতে হুম। আছেন, প্রেশার গ্রুপ হিসাবে আছেন। তিনি আজকে একটি সভায় তিনি বলেছেন, যতদিন সংস্কার কাজ সম্পন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত এই সরকার থাকবে। তার মানে হচ্ছে ততদিন পর্যন্ত এই সরকারের নির্বাচন দিবে না। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম বারবার বলছেন সংস্কারের রূপরেখা দিন, নির্বাচনের একটা সময়রেখা আপনারা নির্ধারণ করুন। আমি এটা বলবো যে আসলে বিগত এই জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেটার নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আজকে যারা সমন্বয়ক হিসেবে বিভিন্ন জেলায়, উপজেলায় বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে করছেন, সমাবেশ করছেন, তাদের মধ্যে আজকে দেখেছেন নিশ্চয়ই যে কয়েকটি ভাগে তারা বিভিন্ন বিভাগে গিয়েছিল। তো আজকে তাদের যে দাবি যে সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বা কোনো পদক্ষেপ নয়, সেটা আমি বলবো তাদের এই বিগত আন্দোলন সংগ্রামের যে আত্মাহুতি দিয়েছে বা তাদের যে ভূমিকা ছিল, তার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবি রাখে, এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে। তারপরেও আমি আজকে বলতেই হয়, আজকে এই যে অগাস্টের 5 তারিখে যে গণ অভ্যুত্থানের যে সরকার পতন হয়েছে, সেই শুধু 5 তারিখের পতনটা 5 দিনে হয় নাই। 15 বৎসরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খালের পরিক্রমায় তিলে তিলে গড়ে ওঠা মানুষের যে ক্ষোভ, মানুষের যে বেদনা, সবকিছুর পুঞ্জীভূত বহিঃপ্রকাশ ঘটেছে 5ই অগাস্ট। তো আমরা বিশ্বাস করি যে যৌক্তিক দাবি ছিল মানুষের, যে হারিয়ে যাওয়া গণতন্ত্র, সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। যে 18 থেকে 25 বছরের যে যুবকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তাদের কেউই তাদের জীবদ্দশায় বা তাদের জীবনের যে 2টি নির্বাচন পেয়েছিল, 14 সালে, 18 সালে, 24 সালে কোনো নির্বাচনে তারা ভোট প্রয়োগ করতে পারে নাই। আমাদের বিএনপির প্রধান যে আন্দোলনের ছিল, দাবি ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে মানুষের ভোটাধিকারকে প্রয়োগ করতে হবে। সেই ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের বিএনপির নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল গত যে 15 বছরই বলা যায়, তার এই ধারাবাহিকতায় আসলে 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে। তা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বলি নাই এখনই নির্বাচন দিতে হবে। আমাদের দলের পক্ষ থেকে মহাসচিব পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে আপনারা একটি রুট ম্যাপ দেন, রুট ম্যাপের মাধ্যমে আপনারা জনসম্মুখে প্রকাশ করেন যে আপনাদের যৌক্তিক সময় কতটুকু। আমরা পরিষ্কার বলেছি, প্রথমেও বলেছি যে যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন ততটুকু সময় দেশ সংস্কারের জন্য তাদেরকে দিতে হবে, এবং আমরা অবশ্যই চাই দেশ সংস্কার হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত থাকুক, মানুষের ভোটাধিকারটা মানুষ প্রয়োগ করার সুযোগ পাক। যে ছেলেরা আজকে সমন্বয়ক, তাদের কেউই ভোট দিতে পারেনি, তাদেরও মনের বাসনা ছিল, তাদেরও আকাঙ্ক্ষা ছিল, তাদেরও স্বপ্ন ছিল তারা ভোট প্রয়োগ করবে। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে ভোট দিতে পারে না এখন। তাদের যে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তাদের ভোট প্রয়োগ করবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই স্বপ্ন নিয়ে যে আন্দোলনের দানা বেজে উঠেছিল, সেটার বহিঃপ্রকাশই আসলে 5ই অগাস্ট। আমি আজকে অনিয়ারে বলতে চাই যে মানুষ যে প্রত্যাশা নিয়ে বিগত 15 বছর
শত শত হাজার হাজার ছেলে মেয়ে আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, রাজনৈতিক কর্মী গুম গুণ হত্যার শিকার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া থেকেছে। অনেকের জীবনের অনেক দুর্বিষহ ঘটনা আজকে আমরা বলতে পারি। অনেক নেতাকর্মী বছরের পর বছর বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল, ঘর থেকে বিতাড়িত হয়েছে, মা ছেলেকে দেখতে পারে নাই, ছেলে মাকে দেখতে পারে নাই। অনেক নেতাকর্মী আজও গুম আছে। তারই যে আন্দোলনের ফসল আমরা 5 তারিখ যেটা বিজয় অর্জন করেছে এই ছাত্রদের নেতৃত্বে, তাদেরকে আমরা এপ্রিসিয়েট করি, তাদেরকে আমরা আসলে মন থেকে তাদেরকে অভিবাদন জানাই। তার অর্থ এই নয় যে কাল ক্ষেপণ করে যেভাবে 8 সালে আগে জি। 6 সাল থেকে 8 সাল পর্যন্ত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার একটি নিরপেক্ষ সরকার দেওয়ার নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আপনারা ঘোষণা কেন দিয়ে, বলছেন না? হ্যাঁ, এই যে নির্বাচন দিয়ে আপনারাও তো ঘোষণা এখানে যদি ইন্টারিম গভর্নমেন্টের ডিফেন্সে যদি একটু কথা বলি, যে ইন্টারিম গভর্নমেন্ট তারা বলেছে যে সংস্কারের প্রয়োজনের বেশি তারা একদিনও থাকবেন না। তারা এটি বলেছেন। হুম, যে ডক্টর আসিফ নজরুল বলেছেন, মিসেস রেজওয়ানা বলেছেন এবং ডক্টর ইউনূস শুরুর দিকে তিনি বলেছেন যে তারা একটি নির্দিষ্ট কাজের জন্য, এবং অন্যান্য যারা আছেন তারাও বলছেন। সমন্বয়করা এখন বলছে তারা বলছেন যে এই সরকার যতদিন পর্যন্ত সংস্কার কার্যক্রম শেষ করছে না ততদিন পর্যন্ত এই সরকার থাকবে। সরকার এবং সমন্বয়ক বা প্রেশার গ্রুপ যারা আছে তাদের মধ্যে দৃশ্যত হয়তো এখানে অনেক গ্যাপ আছে। আপনারা কেন নির্দিষ্ট করে বলছেন যে আপনাদেরকে 1 বছর অথবা 2 বছর অথবা 5 বছরের মধ্যে আপনাদেরকে সংস্কার কাজ শেষ করতে হবে, আপনাদেরকে নির্বাচন দিতে হবে? আপনারা কেন? আমরা প্রথম থেকে আসলে বলছি একটা রিজনেবল আপনারাও টাইম। তো ভেই। না না না, বেইগ না, এই বেইগ যে না। এই সংস্কার কথাটা আমাদের পক্ষ থেকে যদি বলা হয় না, আমাদের টোটালি না, আমাদের অস্পষ্ট। না না আমাদের রাজনৈতিক দল থেকে যদি বলা হয় না, আসলে আমাদের টোটালি কনফিউজড। না না আমাদের এত বড় রাজনৈতিক একটি দল থেকে, রাজনৈতিক দল যেহেতু সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের পক্ষ থেকে এই রুটম্যাপটা আসতে হবে, তাদের বাংলাদেশে পক্ষ থেকে এই বাংলাদেশে যখনই নির্বাচন হবে, নির্দিষ্ট সময়সীমা বাংলাদেশে আসতে হবে। আমি যখনই আমি এটাই বলতে চাই, আমাদের বাংলাদেশে যখনই আমাদের নির্বাচন দল হবে, জনাব আপনি আমাদের শুনছেন? দল যদি আমি এখন এই আপনাকে কোনো একটু রুটম্যাপ সহযোগিতা দেয়, করি, একটু সহযোগিতা করি। বাংলাদেশে যখনই নির্বাচন হবে, এই মুহূর্তে এখানে আওয়ামী লীগের কেউ নেই, কিন্তু দৃশ্যত এই মুহূর্তে সবচেয়ে প্রিপেয়ার্ড দল হচ্ছে নির্বাচনের জন্য বিএনপি। হয়তো আমি আমি এই যে কথাটি বলতে চাই যে বিএনপি। আপনাদের কেন কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম আপনারা করে দিচ্ছেন না সরকারকে? আপনাদের কনফিউশনটা কোথায়? না এই আপনারা কনফিউশন, আপনারা টাইম কনফিউশন ফ্রেমও আমি দিচ্ছেন আমি না। বলি, আমাকে let me finish. আপনারা টাইম ফ্রেমও দিচ্ছেন না, let me say, আবার আপনারা সরকারকে বলছেন আপনারা টাইম ফ্রেম দেন না। এই কথাটাই আমি বলতেছি যে আমাদের দলের পক্ষ থেকে যদি টাইম ফ্রেমটা দেওয়া হয়, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের ইম্পোজ করা হবে, এটা আমরা চাই না। ধন্যবাদ আপনাকে। আমরা আমি চাই জনাব যে মোল্লা, তাদের মাধ্যমে ঘোষণাটা আসুক। জনাব মোল্লা, আমরা প্রেসার ক্রিয়েট করতে জনাব চাই না, লিঙ্কন তাদের মোল্লা, মাধ্যমে ঘোষণাটা আসতে হবে, রুটম্যাপটা তারাই দিতে হবে। জনাব লিঙ্কন মোল্লা, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই জি sure. যে এখানে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে বর্তমান সরকারের যারা সমন্বয়ক আছেন, সরকারের পক্ষ থেকে তারা বলেছেন, বিশেষ করে সার্জিস তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার কিংবা তার কথায়, তার বক্তব্য অনুযায়ী ফ্যাসিস্ট কোন রেজিমের কেউ যদি এখন কোন দলীয় কার্যক্রম করতে চান তাহলে তারা সেটি বিচার হওয়ার আগ পর্যন্ত তারা সেটি করতে দিতে চান না, বরং তারা নিরুৎসাহিত, এই শব্দটি তিনি বলেছেন যে তারা নিরুৎসাহিত করবেন। আগামী নির্বাচন যখনই হোক না কেন, তাতে কি আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা কি কমে গেল কিনা? মোটেই না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, তারা সবসময় নির্বাচনে বিশ্বাস করে এবং সকল এই পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে অলমোস্ট সমস্ত নির্বাচনেই বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। কখনো তাকে হারিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, কখনো আমরা জয়ী হয়েছি, কিন্তু আমরা সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছি। সার্জিস সে একজন সন্ত্রাসী ছাত্রদের একজন নেতা, সে কতদিন এই অবস্থায় থাকতে পারে অপেক্ষা করুন, সেটাই আমরা বলছি। কারণ তাদের সাথে তাদের যে শক্তিটা ছিল, সাধারণ ছাত্রছাত্রী তারা সকলেই আজকে ঘরে চলে গেছে, তারা তাদের পছন্দ করছে না। একটা উদাহরণ আপনাকে আমি দেই, ধরেন আজকে তারা এই যে 1 মাস পূর্তি যে উৎসবটা করলো বা যেটা করলো, সেখানে ধরেন নাই যে 2 লাখ ছাত্রছাত্রী হয়েছে, তো 2 লাখ ছাত্রছাত্রী তো ছাত্র দল বা শিবিরের থাকতেই পারে। হ্যাঁ, এখানে সাধারণ ছাত্রছাত্রী তো 2 লাখ লোকের দরকার হয় নাই। আর সারা বাংলাদেশে যদি আপনি খবর নেন, তাদের কোনো উপজেলা বা জেলার মধ্যেও তেমন কোনো সারা মিলে নেই। অতএব তাদের ভবিষ্যৎ যে কি হবে, আপনি যাদেরকে বাতিলের খাতায় চিহ্নিত করার চেষ্টা করছেন, সেই বাতিলের এরকম অনেকে বলতে পারে, অনেকেই না, আমি বলছি আপনাকে মাধ্যমে এই দেশটা জনাব লিঙ্কন মোল্লা, আওয়ামী লীগ।
জনাব লিঙ্কন মোল্লা, আমি আপনাকে প্রশ্ন করছি, যাদেরকে আপনি এই যে এতক্ষণ কথা বলে বাতিলের খাতায় আপনি দেখতে চাচ্ছেন, সেই সার্জিস কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী ছিল, যেটি প্রতিষ্ঠিত, এবং সে তিনি আওয়ামী লীগের নেতা কিন্তু খন্দকার মোস্তাকও ছিল, আওয়ামী লীগের প্রতি তো ভীষণ আওয়ামী লীগ দুর্বল ছিল, বঙ্গবন্ধুর প্রতি জিয়াউর রহমানও ছিল। নিজেদের হ্যাঁ, আপনারা কেন আপনারা নিজেরা কেন খাল কেটে কুমির নিয়ে আসেন? এবং না না, সেই এই দেখেন, আমি তাহলে একটা কথা বলি যে আজকে যদি মনে করেন নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরের সেনাপতি বানাইছে, বঙ্গবন্ধু জিয়াউর রহমানরে বানাইছে বা খন্দকার মোস্তাকরে বানাইছে, এখন তারা মির্জাফরগিরি করছে, তারা বিট্রে করছে মানে বঙ্গবন্ধুর সাথে বা নবাব সিরাজউদ্দৌলার সাথে। এখন আপনি দোষ দিবেন কারে? যে বঙ্গবন্ধুরে বা নবাবকে দোষ দিবেন, না আপনি দোষ দিবেন যারা বিট্রে করছে, যারা খুনি, যারা মির্জাফরগিরি করছে তাদের? সুতরাং এই যে সাজিশটা যদি এরকম আপনার আওয়ামী কথা লীগে মতো ঢুকে হচ্ছে থাকে, আপনার কথা মতো হচ্ছে যে জি আওয়ামী লীগ যতবারই ভিকটিম হয়, আওয়ামী লীগের কোনো দোষ নেই। না, আওয়ামী লীগ দোষ একটা থাকবে না ফেরেশতা তা দল। না, দোষ থাকবে না তা না, অবশ্যই আওয়ামী লীগের আপনি অনেক আওয়ামী লীগ এই দেশে আওয়ামী লীগ গুম থেকে করে নাই। অনেককে কিন্তু বহিষ্কার করা হয়েছে, আপনি দেখছেন। আওয়ামী লীগ বাংলাদেশে গুম করেনি, আওয়ামী লীগ বাংলাদেশে খুন করেনি, আওয়ামী লীগ বাংলাদেশে রাহাজানি করেনি, আওয়ামী লীগ বাংলাদেশকে অর্থনীতিতে টাকা শোনেন, পাচার করেনি। গুমের কথাটা যেহেতু বলছেন, তাহলে তো আপনার মির্জা ওই যে আব্বাস পরিষ্কার করে ইলিয়াস আলীর ব্যাপারে বলে দিয়েছে যে আমাদের এই কিছু বদমাইশরা ইলিয়াস আলীরে কোথায় গুম বলছে করছে। রে ভাই? হ্যাঁ, কোনোদিন তাহলে তো বলে এই যে নাই। যে কথাগুলো, এগুলো তো আমার কথা না, এগুলো তো মির্জা আব্বাস নিজে আমি বলছে আমি জাতির আমি সামনে। আমি তো কোনো ব্যক্তির তাহলে আমি এই যে আমি আমি আওয়ামী কোনো লীগ সবসময় ভিকটিম আমি হয়েছে, কোনো বুঝছেন? ব্যক্তির আওয়ামী লীগ সবসময় ভিকটিম। আমি কোনো ব্যক্তির প্রশ্ন এখানে করি। আমি আপনাকে না না, আমি একটা আওয়ামী উদাহরণ লীগের দিলাম, আওয়ামী লীগের উদাহরণ যে দিলাম। রেকর্ড আছে, সেই রেকর্ডটি আমি আপনাকে তুলে ধরেছি, এবং আপনি যেহেতু বলেছেন যে জি, এটা অলওয়েজ, যে আওয়ামী লীগ যখন পতন হয় এটা অলওয়েজ অন্য কারো সমস্যা কিংবা অন্য কারো ফল্ট, এটা আপনাদের কোনো দোষ এখানে নেই। না, এখন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন কিন্তু এই যে সামরিক বাহিনীর কিছু বঙ্গবন্ধুকে সিম্বল বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, বহিষ্কৃত যারা, তারা এটা করছে। তো এখন এবারও যারা করছে, কেউ কেউ বিট্রে করছে, আজকে কোমলমতি শিক্ষার্থীদের ঘাড়ের উপর চেপে এই যে যে একটু আগে ভদ্রলোক বললো যে আমরা নির্বাচন মানে নির্বাচন প্রসঙ্গে আমি বলছিলাম তখন যে আপনারা তো বিএনপি কখনোই নির্বাচন চায় না, এই যে ওনারা যে দুয়াটা তুলছে, নির্বাচন ওনারা কোনোদিনই চায় নাই। আজকে এরকম একটা পরিস্থিতি যাতে সৃষ্টি হয়, ওইটার অপেক্ষায় ওনারা ছিলেন এতদিন। এখন তারা নির্বাচন চাচ্ছে কারণ আওয়ামী লীগকে একটা বেকায়দা অবস্থায় রেখেছে, এই কারণে তারা এখন নির্বাচনটা চাচ্ছে। হোক ধন্যবাদ। অবশ্যই বাংলাদেশে, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা অগণতান্ত্রিক অবৈধ সরকার সে কোনো নির্বাচন দিতে পারে না। এই দেশের এখনো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে স্বাক্ষর করে সে পদত্যাগ করে যায় নাকি? এই দেশটাকে দখল করেছে অস্ত্রের মুখে, এই দেশের মানুষ সকলেই জানে। এখন ধন্যবাদ। আপনি অস্ত্রের মুখে ধন্যবাদ, দখল করে ধন্যবাদ। অনেক আমি কিছু বলতে আমি পারেন। আমি জনাব আবু বকর মোল্লার কাছে যেতে হবে, আমার সময় সংক্ষিপ্ত। জনাব মোল্লা, জনাব ডক্টর শফিকুর রহমান, আপনাদের জামাতে ইসলামের নেতা, তিনি বারবার বলছেন যে আমরা তাড়াহুড়া করতে চাই না, আমরা এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে বসাতে চাই না। এখানে জালিম, কোন জালিমকে সরানো হয়েছে আর কোন জালিম আসছে? আম, দেখুন, ওনার কথাটি আহ, অর্থ হচ্ছে যে আহ, আমরা যদি খুব তাড়াহুড়া করে ইলেকশন করি, সংস্কার ছাড়া, যেমন নির্বাচন কমিশনের সংস্কার হতে হবে, আহ, বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমের সংস্কার হতে হবে, বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার হতে হবে, ভোটাধিকার মানে ভোট, যে যারা ভোটার যে রেজিস্ট্রি, সেটি হালনাগাদ করতে হবে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের প্রতিনিধিরা এখনো আছে, এই জায়গাগুলোতে সংস্কার করতে হবে এবং তার জন্য জামাত শিবির বসাতে হবে, এই তো যেরকম বসাইছেন সব জায়গায়। ওনার কথা আপনার এই কথার জবাব আমি দেবো না। আপনি সব জায়গায় এই যে আপনার চিফ প্রসিকিউটর বানাইছেন, মানে বিচার সেখানে আপনাকে জামাতের লোক বসাইছেন, আপনারা সুপ্রিম কোর্ট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গায় তো বসাইছেন। এখন বলেন যে আমগো সরাইয়া আপনাকে লোক বসাই দিব, তারপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা করবেন আর কি। জাতি এখন বুঝে ভাই, আপনি খুশি হয়েছেন তো? থ্যাংক ইউ। না না, খুশি না, এটাই তো বাস্তবতা। থ্যাংক ইউ। এখন একটু থামেন, আমাকে একটু জব দিতে দেন। বলেন, আপনি তো আমার সময় কথাই বলতে দেন না আমাকে। আপনি ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট দ্যাট টাইম, আই ডিডন্ট হ্যাভ এনি অপশন বাট টু রেসপন্ড টু ইউ। এখন আমাকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছে, আমাকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমার দিতে প্রশ্ন দিন। কথা বললে আমি উত্তর দেব। জনাব লিঙ্কন মোল্লা, আমি আপনাকে এখানে থামাতে হবে। আমার প্রশ্ন আসলে জনাব মোল্লার কাছে, ব্যারিস্টার মোল্লার কাছে, যে আসলে এখানে ডক্টর শফিকুর রহমান এক জালিমকে সরিয়েছেন বলেছেন, এই এক জালিমকে
আর তিনি কোন জালিমকে আবার বসানোর জন্য ইঙ্গিত করেছেন? দেখেন, এই জালিম তো স্পষ্ট, সেটা শেখ হাসিনা। আর শেখ যে হাসিনা জালিমকে প্রয়োগ করেছে। যে জালিমকে তিনি বলছেন যে আরেক জালিমকে তিনি বসাতে চান না, সেই জালিম সেটা কে? সেটা হচ্ছে যে ধরুন আমরা খালেদা জিয়া না, না উনি এই কথাটি বলেন না। ওই মিন করছেন। না, দেখুন এক মায়ের পেটের দুই ভাই এখন লাগছে, বুঝছেন? আপনি একটু এই প্রশ্নটা আপনার কাছে না, একটু ভদ্রতার পরিচয় দেন আপনি। না ভদ্রতা তো আপনি দেখান না, এই জন্য আপনাকে আমি ডিস্টার্ব জনাব করছি। লিঙ্কন মোল্লা, কারণ আমি আপনি আমার আমি সময় আমি ভদ্রতা আপনাকে দেখেন নাই। রেসপেক্টফুলি বলছি। আপনাকে তো আমি আমি এই মাইক প্রশ্নটি বন্ধ না করলে তো জনাব আপনার লিঙ্কন কথা মোল্লা, প্রতিটা আমি উত্তর আমি আমি দেব। ব্যারিস্টার আবু বকর মোল্লার কাছ থেকে অ্যানসারটি জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। Please, আমি ঠিক আছে, আপনি বলুন বলেন। কিন্তু শেখ হাসিনার যখন জালিম বলবেন তখন আমার উত্তর দিতে হয়। হ্যাঁ, ওইটাই বললাম যে শয়তান এটা ফেরেশতার জামাতের আমির জালিম জবাব বলেছে। দিচ্ছে। জামাতের আমির জালিম বলেছে। বাংলাদেশের জনগণ আপনাদেরকে জালেম মনে করে। না জালিম তো আপনি চুপ আপনারা, যান। যারা দেশই আচ্ছা, চায় ঠিক না, আছে, আপনি তারা জবাব দিয়েছেন তো? যারা আপনি দেশ জবাব চায় দিয়েছেন। না, আরে যারা ভাই, আপনি দেশ জবাব তো দিয়েছেন, চায় আপনি নাই, চুপ যান। তাদের তো বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার নাই। আমি তো ওইটাই বলছি। আপনাকে এখানে আপনার কথা তো বলার অধিকার নাই আপনি। নো, 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 না। এটাও দেখেন, আপনি যদি কথা বলেন, আপনি একজন ফেসিজমের প্রতিনিধি, আপনার প্রতিযোগিতা সেটা শুরু করছেন তো আপনি। আপনি কথা বলবেন সেটা না। শুরু জনাব করছেন লিঙ্কন মোল্লা, আপনি চুপ যান। জনাব লিঙ্কন মোল্লা, ভাই, জনাব সেটা লিঙ্কন শুরু করছেন আপনি। ইউ আর দ্য এজেন্ট অফ এন আপনি ফেসিস্ট। আপনি জনাব এখন চুপ সবার যান। কাছে বলেন যে আমি আপনি ভুল চুপ যান। করছি, জনাব ওই লিঙ্কন কাজটা করা মোল্লা, আমার উচিত হয় নাই। ওকে, জনাব ফেসিজমের যে লিঙ্কন মোল্লা, চরিত্রটা, আপনাদের ঠিক আছে, দুজনকে, আপনি বলেন। জনাব লিঙ্কন মোল্লা, জি। আমাকে সময় সুষ্ঠুভাবে বন্টন করতে হবে এবং না, আমি আমার সময় কিন্তু ফারহান ভাই, আপনি আমাকে ওনাকে থামান নাই, প্লিজ। আমি দুজনকে থামিয়েছি। আপনাকে অনুষ্ঠান দেখতে হবে। যখনই ইন্টারাপশন হয়েছে আমি দুজনকে থামানোর ঠিক আছে, চেষ্টা আমি করেছি। থামলাম। ধন্যবাদ। হ্যাঁ। আমি যে প্রশ্নটি করেছিলাম, আপনার একটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি জনাব আবু বকর মোল্লা, যে যে ফাঁসি যে জালিমকে আপনারা সরিয়েছেন, ডক্টর শফিকুর রহমান বলেছেন। এখন আমি আপনাকে আরেকটি সহযোগিতা করতে চাই। তিনি আরেকটি কথা বলেছেন যে গত 15 বছরে যার দখল হয়েছিল, গত 15 বছরে যে সমস্ত জায়গায় রাহাজানি হয়েছিল, গত 15 বছরে যা লুটতরাজ হয়েছিল, গত 1 মাসে সেই জালিম তা করে ফেলেছে। ইতিমধ্যে হয়ে গিয়েছে 80% হয়ে গেছে। তিনি ক্যাটেগরিক্যালি এই 80% শব্দটি উচ্চারণ করেছেন। আর 20% বাকি আছে, এটি হয়ে যাবে। দেখেন, উনি সেই জালিম বলে নাই। উনি বলছেন মানে কেউ দখল করে ফেলেছে। আচ্ছা, উনি তো এরা কোনো কারা? দলের নাম বলেন নাই। কারা এরা? না, যারা দখল করেছে। কারা? যারা দখল না, এই যারা কারা? এটা উনিও বলেন নাই, এই যারা তো আর আওয়ামী লীগ না। না। দেখেন, উনি এই কারোর যারা নাম তো বলেন নাই। আওয়ামী লীগ না। উনি কারোর নাম বলেন নাই, সেটা আমিও বলতে পারবো না। আচ্ছা, ওকে? আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, 15 বছর এদেশে থেকে আপনি আপনার দলের পক্ষে, আপনার নেতাদের পক্ষে, আপনি দেশ আমি থেকে দেশে, নির্বাসিত, 15 বছরের জন্য আমি নির্বাসিত। আপনি দেশ থেকে দেশে ছুটে বেরিয়েছেন আপনার নেতাদেরকে মুক্তি করানোর জন্য। আপনি লবিং করেছেন। আর আপনি এই একটি শব্দ, এর ব্যাখ্যা আপনি জানবেন না। আপনার রাজনীতির গভীরতা এত স্থূল আমি বিশ্বাস করি না। না, এখানে রাজনীতির গভীরতার বিষয় না। ধরেন, যে শব্দটা উনি বলেন নাই, এটা হচ্ছে যে ইট উইল বি বিয়ন্ড জুরিসডিকশন। যেটা উনি বলেন নাই, আমি ওনার মুখের আচ্ছা, উপর তিনি কি নতুন জাতীয় শব্দ পার্টিকে মিন add করেছেন করে- যে এই যে 80% দখল না। হয়ে গিয়েছে তা জাতীয় না। পার্টি করেছে? না, দেখেন, উনি কোন দলের নাম যেহেতু বলেন নাই, আচ্ছা, স্বাভাবিকভাবে আমি ওনার মুখের উপর কোনো কথা তুলে আমি দিতে আরেকটু পারি না। সহজ করে দিই। উনি কি বিএনপি কে মিন করেছেন কিনা? বিএনপি কে তিনি উদ্দেশ্য করেছেন? দেখেন, উনি তো বিএনপি শব্দটা উচ্চারণ করেন না। আমি বলতে পারবো না সেটা তো বিএনপি। উনি তো আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেন। এই যে 80 এর আগে যারা এক জালিমকে সরিয়েছেন। আওয়ামী লীগকে ওকে, আওয়ামী লীগকে আমি জালেম মনে করি, বাংলাদেশের মানুষ জালেম মনে করে। এই কারণে আমি মনে করি দ্যাট ইজ দ্য বেস্ট এক্সপ্লেনেশন। ধর্ম ব্যবসায়ীরা জালেম বলে আওয়ামী লীগ। আচ্ছা, তো অর্থাৎ আপনি মনে করেন আওয়ামী লীগ জালেম, কিন্তু ডক্টর শফিকুর রহমান মনে করেন যে এই যে 80% দখল হয়ে গিয়েছে সেই জালেম তিনি বলেননি, কিন্তু তিনি সারা জাতি মনে করে, কিংবা সারা জাতির একটি ধারণা হয়েছে, পত্রিকাতে দেখুন, আলোচনা হয়েছে যে এই জালিম কি তিনি বিএনপি কে তিনি রেফার করেছেন কিনা। কারণ এর উত্তরে মির্জা ফখরুল ইসলামও বলেছেন যারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না তাদের মুখেই এ ধরনের কথা মানায়। তিনি এও বলেছেন যে মুক্তিযুদ্ধ বিরোধী কোন দলকে সমর্থন করার প্রশ্ন আসে না। দেখুন, মির্জা ফখরুলও কিন্তু কোন দলের নাম বলেন না। তো আপনারা কি লুকোচুরি খেলছেন যে আমি তোমার নাম বলবো না, তুমি আমার নাম বলবো না, চলো লুকোচুরি খেলি? না, সেটি লুকোচুরি খেলার বিষয় না। মির্জা ফখরুলকে সাংবাদিকরা প্রবোধ করার চেষ্টা করেছে, ইনসাইট করার চেষ্টা করেছে জামাতের বিরুদ্ধে উনি কিছু বলেন কিনা। এটি দেখেন, কিছু সাংবাদিক তো চাই মিডিয়ার কিছু নতুন হেডলাইন সৃষ্টি করতে, মিডিয়াতে কিছু নিউজ আনতে। এইটি অংশ হিসাবে মির্জা ফখরুলকে ওনারা ইনসাইট করেছেন, প্রবোধ দিয়েছেন উনি যেন কথা বলেন। উনি জামাতের নাম বলেন নাই, সুতরাং আমি এটা বলতে পারবো না উনি জামাতের কথা উনি বলেছেন।
জামাতের আমির বিএনপির নাম বলেন নাই, সুতরাং আমি মনে করি না, আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি এই কথাটা আমার জন্য বলাটা যৌক্তিক যে উনি বিএনপির কথা বলেছেন। উনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশে জুলুমতন্ত্রের সিস্টেম চেঞ্জ হয়ে যেন নিউ আরেকটি জুলুমতন্ত্রের মাঝে বাংলাদেশের জনগণ না পড়ে। ইট ইজ নট, দেখুন একজন রাজনীতিবিদ হিসাবে কেউ বলতে পারে না নেক্সট টাইম, কে সার্টেনলি কেউ বলতে পারে না কে ক্ষমতা আসবে, ইউ নেভার নো। দেখুন এই সরকার এর পরে বিএনপি আসবে অথবা এই জোটই আসবে, যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে আপনি বলতে পারবেন যে এই জালেম মানে বিএনপি কে বসানো হয়েছে। ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আজকে তারেক জিয়া গত পরশুদিন সাতক্ষীরাতে যে উনি প্রোগ্রামটি করলেন, উনি কি বলেছেন, আমাদের গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি, গণতন্ত্র আসা পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাহলে উনি আন্দোলন কার বিরুদ্ধে চালিয়ে যাবেন? আপনি এই কথাটির মিনিংটি কি বুঝতেছেন? উনি বলেছেন গত পরশুদিন অন রেকর্ড, আপনি দেখতে পারেন, তারা তারেক জিয়া বলেছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলন এখনো সফল হয় নাই, গণতান্ত্রিক আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাহলে উনি কি মিন করেছেন, কাকে মিন করেছেন? আপনি যদি কথা চিন্তা করেন যে জামাত আমির যে কথাটি বলেছে, তারেক জি যে কথাটি বলেছে, অর্থাৎ বিএনপি এবং জামাত মনে করুন এখনো অদৃশ্য বাধা এবং শক্তি আমাদের সামনে রয়েছে। দেখুন একটি কথা আপনাদেরকে আমি বলি, জনাব হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের ওনারা ইউরোপিয়ান আওয়ামী লীগ করে, ওনার বিরুদ্ধে মামলা ছিল না? ওনার বিরুদ্ধে আমি প্রাসঙ্গিক ক্রমে কথা বলছি, ওনার বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক মামলা ছিল। উনি গত পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী মামলা হওয়ার পরেও গত সপ্তাহে উনি জার্মান হয়ে মানে বেলজিয়ামে প্রবেশ করেছেন। প্রশ্ন হলো উনি বাংলাদেশের এয়ারপোর্ট কিভাবে ক্রস করলেন? তাকে কারা এই এয়ারপোর্ট ক্রস করার সুযোগ দিয়েছে? যারা এই সুযোগটি দিয়েছে তারা কি জালেম নয়? তারা কি জালেমের সহযোগী নয়? তারা কি জুলুমতন্ত্রের সহযোগী নয়? তারা কি জুলুমবাজ বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে না? আমি কোনো স্পেসিফিক কোনো গোষ্ঠীকে বলছি না, কিন্তু আমরা যে কথাটি বলছি এখনো সিস্টেমে অনেক প্রবলেম রয়েছে, এখনো অনেকে জালেমতন্ত্রের জুলুমতন্ত্রের জালেমের সহযোগী রয়েছে। তাদের বিরুদ্ধে আমাদেরকে এখনো কথা বলতে হবে, কাজ করতে হবে, আন্দোলন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের অনেক কলার অপেক্ষা করছেন, অনেকে ব্যক্তিগতভাবে মেসেজও দিচ্ছে। দেখে কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। কলার আপনার নাম? আবুল কালাম। জনাব আবুল কালাম, কোত্থেকে ফোন করেছেন? টাউন খোলা নয়। বলুন বলুন আপনার 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 অভিমত। আমার অভিমত আমি শুনতাম চাই, আওয়ামী লীগ আমি একটা প্রশ্ন করতাম চাই, দুইটা প্রশ্ন করতাম চাই। একটি প্রশ্ন করুন। যে প্রশ্ন বলতাম নে, আমরা আওয়ামী লীগ যে তারা যে কর্মকাণ্ড, শেখ কামালে যে মেজর ডালিমর বোর গাড়ি অত্যাচার করছে, করছে কন্ট্রোলে নিচ্ছে, গাড়ি গুলা করছে, ডালিমর বোরে নির্যাতন করছে, ওটা লইয়া জানেন জানি এর মাঝে আচ্ছা এই ধরনের পড়াশোনা করবেন। আচ্ছা এ ধরনের তথ্য আসলে আজকের আলোচনায় অপ্রাসঙ্গিক। এক, দুই হচ্ছে ইতিহাস অনেক সময় অনেকভাবে ব্যাখ্যা করা হয়। দুই আর তিন হচ্ছে মেজর ডালিমের বইটি পড়লে আপনি যে ঘটনাটি বলেছেন সেই ঘটনার হয়তো আরেকটু স্পষ্ট ধারণা আপনি পাবেন। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের কলে, দেখে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কলার আপনার নাম? চৌধুরী। জনাব চৌধুরী, কোত্থেকে ফোন করেছেন? বার্মিংহাম। বার্মিংহাম, আপনার অভিমত বলুন। চৌধুরী। কলার আপনি শুনতে পাচ্ছেন? আমার অভিমত হইল কি ভাই, আমরা তো বাংলাদেশের জন্ম হয়েছে 71 বাদে, আজ পর্যন্ত আমি কোনো পার্টির সাপোর্ট করি না। আজ পর্যন্ত শেখ হাসিনা সহ লইয়া যত মন্ত্রী মিনিস্টার পার্টির নেতা কর্মী কেউ আপনার সুন্দরভাবে কথা তারা জানেন না, সুন্দরভাবে কথা মাত্রা জানেন না। তারা গরু আমি মাছ মাছ। রাজনীতিতে শিষ্টাচার, আপনি বলছেন রাজনীতিতে আদব কায়দা শিষ্টাচার এবং শ্রদ্ধা সৌহার্দ্যের যে সম্পর্ক, যে প্রেক্ষাপট প্রয়োজন বাংলাদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিবিদরা সেটি করতে বারবার ব্যর্থ হয়েছেন। ধন্যবাদ আপনার কলের জন্য। যাচ্ছে পরের কলে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার। জি আসসালামু আলাইকুম। আপনার নাম কলার? আসসালামু আলাইকুম, শাহেদ সামাদ।
শাহেদ সামাদ কোত্থেকে ফোন করেছেন? আমি লন্ডন থেকে ফোন বলুন আপনার অভিমত। জি, অভিমত হচ্ছে অভিমতের সংস্কারের প্রয়োজন। একজন ডেনমার্ক থেকে মুল্লাভাই সম্ভবত আওয়ামী লীগের একজন প্রভাবশালী জি। নেতাকে আপনারা আমন্ত্রণ করেছেন। হুম। উনি আসলেও তো উনি রাজনৈতিক দক্ষতা এবং উনার রাজনৈতিক কোনো ধরনের দক্ষতা নেই। এ কারণে আবুল তাবুল বকাচকা করতেছেন। আচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা পরবর্তীতে যখন পলাতক আওয়ামী লীগের নেত্রী এবং তাদের অতিথিদেরকে যখন আনবেন বুঝে শুনে আমন্ত্রণ জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মনে করি না আমাদের দর্শকদের সংস্কার প্রয়োজন। তবে এতটুকু অনুরোধ যে আপনি যখন ফোন করবেন যে আ আ এই অনুরোধটি থাকবে। কারণ এখানে যারা আসেন একটি বিষয় আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। ব্যারিস্টার আবু বকর মোল্লা অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যক্তিগতভাবে যেহেতু আমি তাকে চিনি। ব্যারিস্টার তারপরে ডেনমার্ক থেকে যিনি আমাদের আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন জনাব লিংকন মোল্লা, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। ডেনমার্ক থেকে তিনি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভলান্টারিলি। তিনি তার দলকে রিপ্রেজেন্ট করছেন এবং দলকে রিপ্রেজেন্ট করার মাধ্যমেও কিন্তু দেশের প্রতি তার যে কমিটমেন্ট, তাদের যে কমিটমেন্ট, সব অতিথিদের যে কমিটমেন্ট, সেটির কিন্তু বহিঃপ্রকাশ করছেন। তার মতের সাথে আপনার একমত হতে হবে, সেটি আমরা প্রত্যাশা করি না। তার মতের সাথে যদি দ্বিমত হই আমরা যেকোনো অতিথির সাথে, সেটিও কিন্তু আমরা সুন্দরভাবে এখানে প্রকাশ করতে পারি। ধন্যবাদ আপনার কলের জন্য। যাচ্ছি পরের কলে। আসসালামু আলাইকুম কলার। কলার কে আছেন? জি। আপনার নাম? কলার আপনার নাম? হ্যালো। আপনার নাম? আপনি টেলিভিশনের ভলিউম না কমালে আপনি আমাদের কথা শুনতে পাবেন না। যাচ্ছি পরের কলে। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। নাম আপনার কলার? জি, আমার নাম হক। জনাব হক, আপনি কোত্থেকে ফোন করেছেন? ব্রিস্টল থেকে। বলুন আপনার অভিমত। জি, পারহাম ভাই, আমি সিলেটে হই। নেই। বলুন। জি। আচ্ছা, আমি এই যে আমাদের বাড়িটা যে আপনি জিজ্ঞাসা করলেন একটা কথা যে ওনাদের যে নেতা বলেছেন যে স্বৈরাচার সরকার চলে গেছে, এখন আবার 80% অন্য যে আইসা নিয়ে দিতেছে। উনি যোগ দিলেন না আপনাকে সুদা। খুনের সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে জামাতে ইসলাম ওরা মুনাফিক, ওদের পায়ে কোনো পাও দিবেন না। এইটা কি আপনি কি মনে করেন এই কথাকে? আমার কাছে এই তথ্য নেই। আমি জানি না এখানে বিএনপির জনাব লিটন আছে। তিনি কি বলবেন। তবে আপনি যে শব্দটি উচ্চারণ করেছেন সেই শব্দটি আমার কাছে নেই। আমি কখনো কোথাও দেখিনি। আমার স্মরণেও নেই আসলে এই ধরনের কোনো সেন্টেন্স তিনি বলেছেন কিনা। বলেছিলেন কিনা? বিভিন্ন জায়গায় বলেছেন। ওকে, আমরা জানতে চাইবো জামাতের কাছ থেকে এবং বিএনপির কাছ থেকে আসলে কোন প্রেক্ষাপটে বেগম জিয়া এ ধরনের শব্দ উচ্চারণ করেছেন। যাচ্ছি পরের কলে। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো। কলার আপনার নাম? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম হুসেন। জনাব হোসেন কোত্থেকে ফোন করেছেন? আমি লন্ডন থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হয়েছে যে মানে আওয়ামী লীগ ভাইয়ের কাছে যে সে যে বিদেশ থেকে যে সমস্ত কথাগুলো বলতেছে, এই বাংলাদেশে গিয়ে এই কথাগুলো গিয়া বলুক, তার যদি সে সাহস থাকে। আর পাকিস্তান পিরিয়ডও দেখেছি, বাংলাদেশ মানে ৭১ যে যুদ্ধ সেটাও দেখেছি, এখনো দেখেছি। কি হয়েছে সবই জানা আছে। আমার মামা ছিল মুক্তিবাহিনীর কমান্ডার। শেখ সাহেবে তাকে মারছে। আমার মামাও একজন মুক্তিবাহিনী ছিলেন। তারা যে করছে না, আমি আবার বিএনপিও যে ভালো সেটাও বলবো না। এও বহুত আর্মি মারছে। এখন আমার কথা যে আওয়ামী লীগ দেশটাকে আর কত খাবে? দেশটাতে তো খাইতে খাইতে ধ্বংস করে। এই ভদ্রলোকের চেহারাটাকে সে নিজে আয়না গিয়ে দেখুক, তার নিজেকে নিজে প্রশ্ন করুক, সে কি কথাগুলো বলে আর ধন্যবাদ কি আপনাকে। করছে তার নেতৃত্ব। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি জনাব ব্যারিস্টার মোল্লা আপনাকে দিয়ে শেষ করতে চাই। শেষ বক্তব্য আপনার জানতে চাই। বিশেষ করে সরকারের ১ মাস থেকে কিছুদিন বেশি, ৩-৪ দিন বেশি সরকার পার করেছে এবং আমরা জানি যে একটি অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের আগমন এবং সবাই প্রত্যাশা করেন যে এই সরকারকে একটু সময় দেয়া উচিত এবং সময়ের পরিপ্রেক্ষিতে এই সরকার তার যে কার্যক্রম আছে সেই কার্যক্রম তারা সম্পন্ন করতে সফল হবেন। এটি হয়তো সবাই প্রত্যাশা করেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের প্রত্যাশা কি? এই সরকারের কতদিন থাকা উচিত ক্ষমতায়? ধন্যবাদ। এক কথা যদি বলা যায় যে এই সরকার সংস্কারের জন্য একটি রিজনেবল টাইমে থাকা উচিত, খুব বেশি দীর্ঘ নয়। সংস্কার যতটুকু না করলেই নয়, যতটুকু করা প্রয়োজন
এটি যেন খুব বেশি দীর্ঘায়িত না হয়, রিজনেবল টাইমে সংস্কার করে বাংলাদেশি মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে ওনারা মানুষের ভালোবাসা নিয়ে যাবেন, এটা আমার প্রত্যাশা। ওনারা এই 1 মাসে ওনাদের কার্যক্রমে ওনাদের সিনসিয়ারিটি প্রমাণ করেছেন। আপনি জানেন যে গতকাল 30,000 কোটি টাকা পাচার হয়েছিল, তা বাংলাদেশে ফেরত এসেছে। বাংলাদেশে রেকর্ড সংখ্যক রেমিটেন্স বাংলাদেশে এই সরকারের আমলে যাচ্ছে। মানে 2 বিলিয়নের উপর রেমিটেন্স বেড়ে গিয়েছে, ফরেন রিজার্ভ বেড়ে গিয়েছে, অনেক জিনিসপত্রের দাম কমে গিয়েছে, দুর্নীতি কমে গিয়েছে, ব্যাংকে জনগণের আমানত বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক সেক্টর বলুন, আইন শৃঙ্খলা সেক্টর বলুন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বলুন, জিওপলিটিক্যাল এই অঞ্চলে বাংলাদেশের সত্যিকার মর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টা বলুন। ইউনূস সাহেব যেইভাবে দেন দরবার করছেন, যেইভাবে এই বাঙালি জাতিকে রিপ্রেজেন্ট করছেন, আই ফিল প্রাউড অফ বিইং এ সিটিজেন অফ বাংলাদেশ আন্ডার দ্য লিডারশিপ অফ নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব ব্যারিস্টার মোল্লা। আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ। জনাব লিংকন মোল্লা, 30 সেকেন্ড আপনার কাছ থেকে প্রত্যাশা। আপনি এই সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? কিছুই না, কারণ যে সরকার মানে হামিদ কারজাইয়ের মতো একটু বসিয়ে দেওয়া সরকার ইউনূস, যিনি বাংলাদেশের জন্য কখনোই কিছুই করেন নাই, তিনি নিয়েছেন অনেক কিছু বাংলাদেশ থেকে। সুতরাং তার কাছে কোনো প্রত্যাশা আমার একেবারেই নাই, বরং সে যত দ্রুত এখান থেকে চলে যাবে বাংলাদেশের মঙ্গল হবে। এবং এই দেশের মঙ্গল করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আজকে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, ওনাকে ছাড়া বাংলাদেশের বিকল্প নাই। সেটা আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই দেশের মানুষ হারে হারে টের পাবে। এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আবার সগর্বে ফিরে আসবে এই জাতির সামনে। তখন এই যারা আজকে তার নামে শত শত মিথ্যা মামলা দিচ্ছে, খুনের মামলা দিচ্ছে, এর বিচারও হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আপনার আমি এই সরকারকে বলতে চাই যে একটি যৌক্তিক সময়ের মধ্যে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে বাংলাদেশের আপামর জনগণের যে প্রত্যাশা, তাদের ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা, তাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা যেটি ছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য ওনারা দ্রুত পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে ওনারা সসম্মানে ওনাদের কর্মস্থলে ফিরে যাবেন, সেই প্রত্যাশা আজকে করছি। আপনার ধন্যবাদ। আসলে এই যে ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট 1 মাস হলো তাদের এই যে পদচারণা, so far so good, ভেরি ভেরি গুড। এবং আমি মনে করি, জাতীয় পার্টি মনে করে যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তবে রিফর্ম দরকার আছে, যতটুকু রিফর্ম দরকার সব রিফর্ম শেষ করে একটা নির্বাচন দেওয়া দরকার। এই রিফর্ম ছাড়া নির্বাচন হলে এই যেটা শফিক সাহেব বলছেন, জামাতের শফিক সাহেব বলছেন, হ্যাঁ, সেই পরিস্থিতির দিকে আমরা চলে যাব আবার। হ্যাঁ, যার কারণে অর্থাৎ আপনি রিফর্ম চাচ্ছেন। থ্যাংক ইউ। তাহলে দেখছিলেন অভিমত অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে, আগামীকাল মঙ্গলবার এবং বুধবার। চ্যানেলের ফাউন্ডার যারা মাইফুল জলিল এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন রাত 10:30টায়। সেই অনুষ্ঠানগুলো দেখারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।